একটা অদ্ভুত গ্রাম, আর সেখানকার এক অদ্ভুত রীতি, যেখানে বিয়ের পর নতুন বউকে প্রথম রাত তার স্বামীর সাথে নয়, বরং গ্রামের জমিদারের সাথে কাটাতে হয়। কেউ চাইলেও এই রীতির বাইরে যেতে পারে না। যদি কেউ যেতে চায়, তাহলে তার পরিণতি নিশ্চিত মৃত্যু। শুধু এতটুকুই না, জমিদারের অত্যাচার ছিল বর্ণনাতীত। একদিন সে অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এক অতি সাধারণ মেয়ে। সেই সাধারণ মেয়ের অসাধারণ লড়াইয়ের গল্প পাকিস্তানি সিরিজ জিন্দোয়ের দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হয়েছি আজ। প্রথম পার্ট অলরেডি চ্যানেলে আপলোড করা আছে। গল্পটা ভালোভাবে বোঝার জন্য আগের পর্বটা দেখে আসার অনুরোধ রইল। তবে আপনারা যাতে আগের পার্ট না দেখেও এই গল্পটা ভালোভাবে বুঝতে পারেন, তাই গত পার্টের কিছুটা অংশ আপনাদের জন্য তুলে ধরছি। গল্পটা জিন্দো নামের এক সাধারণ মেয়েকে নিয়ে। বিয়ের পর নতুন পরিবার, নতুন পরিবেশের পাশাপাশি গ্রামের নতুন রীতিরও সম্মুখীন হতে হয় তাকে। অনিচ্ছা সত্ত্বেও বিয়ের প্রথম রাত তাকে কাটাতে হয় গ্রামের জমিদার দাদাশোয়ের সাথে। তবে এটা সে চুপচাপ মেনে নেয় না। পরদিন বাড়ি ফেরা মাত্রই সে নিজের পেট চিরে ফেলে, যাতে দাদাশোয়ের অংশ তার মধ্যে জন্মাতে না পারে। তার এই সাহসিকতার কারণে সে গ্রামের সবার কাছে হয়ে ওঠে সম্মানিত। তবে দাদাশাই শুধু তার উপর অত্যাচার করেই শান্ত থাকে না, গ্রামের সব মেয়েরাই তাদের কাছে অত্যাচারিত। জিন্দোর ভাই ফাকিরা সেটার প্রতিবাদ করতে গেলেও তাকেও দাদাশাই আর তার ছেলে হাসরাতের তোপের মুখে পড়তে হয়। তারা ফাকিরাকে মারার জন্য উঠে পড়ে লাগে। এতে করে ফাকিরাকে হতে হয় গ্রাম ছাড়া। এদিকে হাসরাতের কুনজর থেকে জিন্দোর বোন যুগনিও বাঁচতে পারে না। তবে সৌভাগ্যবশত জমিদার বাড়ির কাজের লোক কাজরির কারণে যুগনি হাসরাতের স্ত্রী হিসেবে স্বীকৃতি পায়। ওদিকে ফাকিরার ছোটবেলার বান্ধবী শানু ফাকিরাকে অনেক ভালোবাসত, কিন্তু জিন্দো বা ফাকিরা কেউই সেটা জানত না। তাই জিন্দো ফাকিরাকে অন্য গ্রামের একটা মেয়ে বিনার সাথে বিয়ে করিয়ে দেয়। কথা ছিল বিনা আর ফাকিরার বিয়ের পর যুগনি আর বিনার ভাইয়ের বিয়ে হবে, কিন্তু হাসরাতের কারণে সেটা আর সম্ভব হয় না। তো এই ছিল প্রথম পার্টের গল্প। চলুন আমরা দ্বিতীয় পার্ট দেখে আসি। কাজরি যুগনিকে বউ সাজানোতে ব্যস্ত ছিল। তার মাঝেই জিন্দোরা জমিদার বাড়িতে পৌঁছে যায়। সবার মধ্যেই একটা আতঙ্ক কাজ করছে। এমন সময় দাদাশাই বিন্দিকে ঢোল বাজাতে বললে বিন্দি একটু অবাক হয়ে জিজ্ঞেস করে, বাড়িতে কোনো খুশির অনুষ্ঠান আছে নাকি? দাদাশাই বলে, অনুষ্ঠান এখনো শুরু হয়নি, তবে দ্রুতই হবে। আজকে যুগনির সাথে হাসরাতের বিয়ে। কথাটা শুনে জিন্দো যেন আকাশ থেকে পড়ে, তবে সে কোনো রিয়্যাক্ট করে না। করবেই বা কেন? বিষয়টা তো কিছুটা জুতো মেরে গরু দানের মতো হয়ে গেল। তবুও তারা সবাই এতটুকু ভেবে খুশি ছিল যে তাদের মেয়ের একটা গতি হয়েছে, অন্তত যুগনির সন্তান বাবার পরিচয় পাবে। সেই খুশিতে বিন্দি ঢোল বাজাতে শুরু করে, কিন্তু জিন্দোর মুখে কোনো হাসি নেই। যুগনিকে নিয়ে তার খুবই টেনশন হচ্ছে। তাই সে একবার যুগনিকে দেখতে চাইলে দাদাশাই বলে, কিছুক্ষণ পরেই দেখতে পাবে, কিন্তু তার আগে এটা তো প্রমাণ করো যে তুমি তোমার বোনের বিয়ের খবর শুনে খুশি। জিন্দো বলে, আমি খুশি, কিন্তু দাদাশাই তার কথা মানতে চায় না। সে জিন্দোকে বলে, মুখের কথায় কিভাবে বিশ্বাস করব? উঠে একটু নাচ গান করো, তাহলেই না বুঝবো তুমি খুশি। বোনের বিয়েতে নাচতে লজ্জা কোথায়? কথা শুনে জিন্দোর রাগে ফেটে পড়ে, কিন্তু বোনের কথা মনে পড়াতে তাকে চুপচাপ দাদাশাইয়ের আবদারও মেনে নিতে হয়। সে ব্যথা পায়ে ঘুঙুর পরে নাচার জন্য রেডি হয়। সবাই খুব ভালোভাবেই বুঝতে পারছিল দাদাশাই তাদেরকে অপমান করতেই ডেকে এনেছে, কিন্তু যুগনির কথা ভেবে সবাই চুপচাপ সব সহ্য করে। এসবের মাঝে যুগনি সাজগোজ করে বাইরে বের হয়ে আসে। তাকে দেখে জিন্দো ইমোশনাল হয়ে তাকে জড়িয়ে ধরে। সে সবসময় যুগনিকে বিয়ের সাজে দেখতে চেয়েছে, কিন্তু সেই সাজটা যে এমন হবে সেটা কখনো ভাবেনি। এরপর হাসরাত চলে এলে বিয়ের কার্যক্রম শুরু হয়। তখন জিন্দো নেচেই যায়। এরই মাঝে তাদের নতুন ডিএসপি সেখানে আসে। এভাবে এতগুলো মানুষের সামনে কেন এই মহিলাকে ঘুঙুর বেঁধে নাচানো হচ্ছে? সে সরাসরি দাদাশাইকে প্রশ্ন করে। তাকে দেখে তো কোনোভাবেই বাইজি মনে হচ্ছে না। তখন দাদাশাই বিষয়টা সামলানোর জন্য বলে, আরে আমরা কেউ একে নাচতে বলিনি, ও ইচ্ছে করেই নাচছে। ওর বোনের বিয়ে তো, তাই। আসলে ওর ছোট বোন আমার ছেলেকে ভালোবেসে ফেলেছিল, তাই ওদের বিয়ে করাচ্ছি। এখন গরিব মানুষ এত বড় বাড়িতে বিয়ের সম্বন্ধ হওয়ার খুশিতে নিজেই জিদ করে নাচতে শুরু করেছে। ডিএসপি তখন জিন্দোকে জিজ্ঞেস করে, সত্যি কিনা? জিন্দোর মন চাচ্ছিল সব সত্যি বলে দিক, কিন্তু আবারও বোনের কথা ভেবে সে চুপ হয়ে যায় এবং দাদাশাইয়ের কথাতেই সায় দেয়। এরপর ডিএসপি দাদাশাইকে জানায় সে মূলত গ্রামের সবার বয়ান নিতে এসেছে, তাদের কোথায় কি সমস্যা হচ্ছে সেগুলো জানতে এসেছে। সেটা শুনে দাদাশাই একটু ঘাবড়ে যায়। কারণটা হলো, যদি গ্রামের লোকেরা তার বিরুদ্ধে মুখ খুলে দেয়, তো সে ডিএসপির সাথে খাতির করার জন্য বলে দেয়, বয়ান তো পরেও নিতে পারবেন, আগে আসুন আমার বাড়িতে বিয়েতে সামিল হন। ডিএসপি তার কথা মতো বিয়েতে সামিল হয় এবং সাক্ষী হিসেবেও সই করে। এদিকে জমিদার বাড়িতে বিয়ের কার্যক্রম চলছে।
অন্যদিকে ফাকিরা গ্রামের দিকে আসছে। সে যখন বাড়ির দিকে যাচ্ছে তখন শানু তাকে দেখতে পেয়ে নিজের বাড়িতে টেনে নিয়ে যায়। কারণ ফাকিরা যদি কোনোভাবে জানতে পারে জিন্দোরা জমিদার বাড়িতে, তাহলে তাকে আর আটকানো যাবে না। শানু তাকে কথায় কথায় আটকে রাখতে থাকে। এরই মাঝে বিয়ের কাজ সম্পন্ন হয়ে যায়। আর বিয়ে শেষে দাদাশাই যখন ডিএসপিকে মিষ্টিমুখ করাতে আসে, তখন সে বলে, আমার হালাল খাবার ছাড়া হজম হয় না। তার কথা শুনে জিন্দো বুঝে যায় এই লোকটা অন্য পুলিশদের থেকে একদমই আলাদা। এরপর দাদাশাই জিন্দোকে তার বোনের বিয়েতে সামিল হওয়ার জন্য ডিএসপিকে ধন্যবাদ জানাতে বলে। জিন্দো ধন্যবাদ জানায় এবং বলে, আল্লাহ আপনাকে বদনজর থেকে হেফাজত করুক আর সৎভাবে বাঁচার তৌফিক দিক। ডিএসপি তার কথার মানে কিছুটা আন্দাজ করতে পারে। সে বোঝে দাদাশাই লোকটা যেমন অভিনয় করছে আসলে তেমন না। তবে তার কাছে যেহেতু কোনো কড়া প্রমাণ নেই, তাই সে কোনো রকম রিয়্যাক্ট করে না। এরই মাঝে শানু বাধ্য হয়ে ফাকিরাকে জানিয়ে দেয় জিন্দোরা জমিদার বাড়িতে। কথাটা শোনা মাত্রই ফাকিরা রাগের মাথায় জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। শানু তাকে আটকানোর চেষ্টা করে, কোনো লাভ হয় না। সৌভাগ্যবশত পথেই তার সাথে জিন্দোর দেখা হয়। জিন্দো ফাকিরাকে জানায় যে জুগনির সাথে হাসরাতের বিয়ে হয়ে গেছে আর দাদাশাই তাকেও ক্ষমা করে দিয়েছে। এখন আর পালানোর কোনো দরকার নেই। তার কথা শুনে ফাকিরা বেশ অবাক হয়। সে জিন্দোকে বলে, তুমি তাকে চেনো না? নিশ্চয়ের পেছনে কোনো খারাপ উদ্দেশ্য আছে। যদিও জিন্দোর একই ভয় কাজ করছিল, তবে সে ফাকিরার সামনে সেটা প্রকাশ করে না। সে ফাকিরাকে নিয়ে বাড়ি ফিরে যায়। এদিকে দাদাশাই গুল্লুকে ডেকে জিন্দোদের বাড়ির বাইরে ভাড়াটে খুনিদের পাহারায় বসাতে বলে, যাতে ফাকিরা বাড়ি ফেরা মাত্রই তারা তাকে মেরে ফেলতে পারে। কথাটা শুনে গুল্লু হতবাক হয়ে যায়, কিন্তু দাদাশাইয়ের হুকুম তো তাকে মানতেই হবে। তাই সে চুপচাপ গার্ডদেরকে নিয়ে বের হয়ে যায়। সৌভাগ্যবশত কাজরি আড়াল থেকে সব শুনে ফেলে, তবে বিয়ের অনুষ্ঠানের কারণে সেও বাইরে বের হওয়ার সুযোগ পায় না। তবে জমিদার বাড়ি থেকে বেরোনোর সময় গুল্লু তাকে ডেকে জিন্দুদের বাড়িতে গিয়ে খবরটা দিয়ে আসতে বলে। তার কথা মতো কাজরি সেখান থেকে বেরোনোর সুযোগ খোঁজে। জিন্দু তার ভাইকে এতদিন পর কাছে পেয়ে ভীষণ খুশি। ফাকিরাও বাড়িতে ফিরতে পেরে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু তাদের সে আনন্দটা বেশিক্ষণ থাকে না। কাজরি হন্তদন্ত হয়ে জিন্দোর কাছে আসে। তাকে দেখে জিন্দো অবাক হয়ে বলে, কি হয়েছে, জুগনি ঠিক আছে? কাজরি বলে, ঠিক আছে, কিন্তু ফাকিরা হয়তো ঠিক থাকবে না। ফাকিরাকে ডাকা দাদাশয়ের ষড়যন্ত্র। এই কথা শুনে জিন্দো ভীষণ ঘাবড়ে যায়। তারা দ্রুত চারদিকে ছড়িয়ে ছিটিয়ে খুঁজতে শুরু করে যে আশেপাশে কেউ আছে কিনা, তবে তারা কাউকে দেখতে পায় না। তখন জিন্দো বলে, আমার মনে হয় না আজকে দাদাশাই কাউকে পাঠাবে। বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছে, নিশ্চয়ই সেটা নিয়ে বিজি, তাই তারা আবারও বাড়ি ফিরে যায়। ততক্ষণে বিনা ফাকিরাকে পেছনের রাস্তা দিয়ে পালিয়ে যেতে বলে, কারণ তার মনে হচ্ছিল যদি কেউ আসেও তাহলে সামনের দিকেই থাকবে। কিন্তু ফাকিরা যখন পালাতে যায় তখন দাদাশাইয়ের লোকেরা তার উপর অ্যাটাক করে। সেটা দেখে বিনা তো একেবারে থ হয়ে যায়। ওদিকে শানু নিজের জীবনের পরোয়া না করে ঝাঁপিয়ে পড়ে ফাকিরার জন্য, কিন্তু ততক্ষণে লোকগুলো ফাকিরাকে গুলি করে দিয়েছে। সেটা দেখে শানু আর চুপ থাকে না, পাগলের মতো লোকগুলোর উপর অ্যাটাক করে বসে। সেই সুযোগে ফাকিরা কোনো মতে সেখান থেকে পালিয়ে আসে, আর জিন্দোরা সবাই মিলে ওই হামলাকারীদেরকে আটক করে ফেলে। এদিকে হাসরাত যখন সব প্রোগ্রাম শেষে জুগনির ঘরে যায় তখন সেখানে ফালাক চলে আসে। বেচারাকে তখন নতুন বউ ছেড়ে ফালাকের পেছনে চলে যেতে হয়। ফালাক তাকে ওয়ার্নিং দেয় যে সে যেন এই গ্রামের নিয়ম তার উপর চাপানোর চেষ্টা আর না করে। হাসরাত তখন চুপচাপ তার কথা মেনে নেয়। সে আসলেই ফালাককে সবার থেকে একটু বেশি ভালোবাসত। কি আর করা, এক বউয়ের কাছে গেলে আরেক বউ রাগ করবে, তাই সে দুজনকে ফেলেই চুপচাপ একা বসে থাকে। আর সেটা দেখে দাদাশাই তাকে নিয়ে হাসি ঠাট্টা করে। এমন সময় জিন্দো তাদের ভাড়া করা ওই গুন্ডাদের নিয়ে পৌঁছে যায় জমিদার বাড়িতে। তাদেরকে দেখে দাদাশাই ভীষণ ভয় পেয়ে যায়। জিন্দো তখন তাকে জেরা করা শুরু করে যে তাদের মধ্যে যদি সত্যি আত্মীয়তা হয়ে থাকে তাহলে দাদাশাই কেন ফাকিরাকে মারতে লোক পাঠিয়েছে। দাদাশাই বুঝে উঠতে পারছিল না কিভাবে বিষয়টাকে সামাল দেবে। তাই সে বলে, আসলে আমি এদেরকে অনেক আগে পাঠিয়েছিলাম, কিন্তু পরে যেতে নিষেধ করব সেটা মনে নেই। গুন্ডাগুলো তখন তার ইশারা বুঝতে পেরে সেটাই সায় দিতে থাকে। তবে জিন্দো ঠিকই বুঝে যায় এটা দাদাশাইয়ের ভুল না, ইচ্ছাকৃত করা কাজ। তাই সে সরাসরি দাদাশাইকে হুমকি দেয় যে আপনারা যদি আগামীতে কোনো হামলা করার ইচ্ছে হয় তাহলে সামনে থেকে হামলা করবেন, চোরের মতো পেছন থেকে না। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। অন্য সময় হলে দাদাশাই চুপচাপ তার এই কথা হজম করত না, কিন্তু এখন ডিএসপির ভয়ে তাকে চুপ থাকতে হচ্ছে। তাই সে বলে, একবার ডিএসপিকে বদলি করিয়ে নেই, তারপর তোমার ব্যবস্থাও করব। এরপর সে গুল্লুকে গুন্ডাদেরকে মেরে ফেলতে বলে। এদিকে আবার বালি চাকরির সুবাদে জিয়াদের বাড়িতে শিফট হয়ে যায়। তবে শুধু চাকরিই নয়, জিয়ার সাথে তার এঙ্গেজমেন্টও হয়ে গিয়েছিল। কিন্তু সে তার পরিবারকে বিষয়টা জানাতে পারে না, কারণ গ্রামের ঝুই ঝামেলার কারণে গুল্লু তাকে ফোন করতে পারেনি। আরেকদিকে ফাকিরার ফিরতে দেরি দেখে পীর সাহেবের দুশ্চিন্তা হচ্ছিল। তখন সে তার শিষ্য বাণীকে ডেকে একটু পানি গরম করে রাখতে বলে।
তার মনে হচ্ছিল এটা কাজে লাগতে পারে। তারা ফাকিরার জন্য দোয়া করছিল। এর মাঝে ফাকিরা খোঁড়াতে খোঁড়াতে সেখানে আসে। তার ওই কন্ডিশন দেখে বাণী ভীষণ ঘাবড়ে যায়। সে তাড়াতাড়ি পীর সাহেবকে গিয়ে ঘটনাটা জানালে পীর সাহেবের দৌড়ে আসে ফাকিরার চিকিৎসার জন্য। সে বাণীকে গরম পানি এনে দিতে বলে। বাণী পানিটা এনে দিলে সে নিজ হাতে ফাকিরার শরীর থেকে গুলি বের করতে শুরু করে, আর ফাকিরা যন্ত্রণায় ছটফট করতে থাকে। এদিকে ফাকিরার চিন্তায় শানুর অবস্থা বেহাল। সেটা দেখে জিন্দো বলে, তুমি এত টেনশন করো না, আমার ফাকিরা অনেক সাহসী, ও ঠিক ওর গন্তব্যে পৌঁছে যাবে। এরপর বিন্ধি শানুকে নিয়ে সেখান থেকে চলে গেলে বিনা জিন্দোকে বলে, শানু আসলে অনেক সাহসী, এরকম ভয়ঙ্কর সিচুয়েশনে একটুও ভয় পেল না, ফাকিরাকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ল। আমার মনে ওর জন্য সম্মান আরও বেড়ে গেছে। তখন জিন্দো বলে, শানু আসলে অনেক সাহসী, আল্লাহর দয়ায় আর শানুর সাহসের কারণেই আজকে ফাকিরা প্রাণে বেঁচে গেছে, না হলে গুন্ডাগুলো আমার ভাইকে মেরেই ফেলত। এদিকে বাড়ি ফিরে বিন্দি শানুকে বকাঝকা করতে থাকে। তার এভাবে গুন্ডাদের সাথে লড়াই করতে যাওয়ার কি দরকার ছিল? যদি তার কিছু হয়ে যেত কি হতো তাহলে? তখন শানু বলে, আমার যাই হোক। তার কথা শুনে বিন্দি হতবাক হয়ে যায়। তখন শানু বুঝতে পারে তার মা হয়তো তার কথা শুনে কষ্ট পেয়েছে। তাই সে তার মাকে বোঝায় যে, তুমি যেমন আমার মৃত্যু সহ্য করতে পারবে না, ঠিক তেমনি আমিও ফাকিরার মৃত্যু সহ্য করতে পারবো না। মেয়ের এমন পাগলামো দেখে বিন্দি বুঝে যায় শানুকে ফাকিরার থেকে দূরে রাখার চেষ্টা করে কোনো লাভ নেই। সে পুরোপুরি ফাকিরার প্রেমে উন্মাদ হয়ে গেছে। তাই সে শুধু আল্লাহর কাছে দোয়া করে যে তার মেয়ে যেন সব সময় ভালো থাকে, তার কোনো ক্ষতি না হয়। পরদিন সকাল সকাল গুল্লু গিয়ে বালির দেওয়া নম্বরে কল করে, কিন্তু কলটা রিসিভ করে জিয়া। তার কণ্ঠ শুনে গুল্লু একটু অবাক হয়ে যায়। তার মনে হয় সে হয়তো ভুল কোনো নম্বরে কল করেছে। তখনই জিয়া নিজের পরিচয় দিলে গুল্লু বিষয়টা বুঝতে পারে। সে বালির সাথে কথা বলতে চাইলে জিয়া জানায় বালি জিয়ার বাবার সাথে জবের ব্যাপারে কথা বলতে গেছে। গুল্লু তখন রাতে ফোন করার কথা বলে কলটা কেটে দেয়। তবে সে এটা বুঝতে পারছিল না যে বালি জিয়ার বাড়ির নম্বর তাকে কেন দিল, আর সে জিয়ার বাবার সাথে কোথায় চাকরির কথা বলতে গেছে। বাড়ি ফিরেও তার মাথার ভেতরে এসবই ঘুরতে থাকে। এদিকে কাজরি জমিদার বাড়িতে যাওয়ার সময় তার সাথে জিন্দোর দেখা হয়ে যায়। সেখানে কথায় কথায় কাজরি বলে, আল্লাহ শানুর ভালো করুক, ওর মাধ্যমেই ফাকিরার প্রাণ বেঁচেছে। কথাটা শুনে বিনার একটু খারাপ লাগে। যদিও সে শানুকে খুব ভালোবাসত, তবে তার এটা ভেবে আফসোস হচ্ছিল যে সে নিজে কেন ফাকিরাকে বাঁচানোর জন্য দৌড়ে গেল না। যদি সে একটু সাহস দেখাতে পারত তাহলে সবাই এখন শানুর বদলে তার প্রশংসা করত। যাই হোক, সে রাতে গুল্লু আবারও জিয়ার বাড়িতে ফোন করে। এবারও জিয়া কলটা রিসিভ করে বালিকে ডেকে দেয়। গুল্লু তখন বালিকে জিজ্ঞেস করে যে সে জিয়ার বাড়িতে কি করছে। তখন বালি তাকে জানায় যে তার আর জিয়ার এঙ্গেজমেন্ট হয়ে গেছে এবং তাদের বিয়ের তারিখও ঠিক হয়ে গেছে, আর জিয়ার বাবাই তাকে চাকরির ব্যবস্থা করে দিয়েছে। খবরটা শুনে গুল্লু খুবই খুশি হয়। বাড়ি ফিরে যখন সে তার মাকে খবরটা জানায় তখন তার মাও খুব খুশি হয়। সে গুল্লুকে বলে, বালি তো নিজের একটা ব্যবস্থা করে নিয়েছে, এবার তুমিও ঝিমনিকে ডেকে এনে বিয়েটা করে নাও। সে বেচারিও একা, আর আমার কিছু হয়ে গেলে তুমিও তখন একা হয়ে পড়বে। তবে গুল্লু তার কথার কোনো উত্তরই দেয় না। দেখতে দেখতে 6 মাস পার হয়ে যায়, কিন্তু ফাকিরার কোনো খোঁজ খবর পাওয়া যায় না। এটা নিয়ে শানু আর বিনা দুজনেই খুব টেনশনে ছিল। মেয়ে হিসেবে শানুকে বিনার খুবই ভালো লাগতো। সে কারণে সে জিন্দোকে তার ভাইয়ের সাথে শানুর বিয়ে দেওয়ার প্রপোজাল দেয়। কথাটা শুনে জিন্দো খুবই খুশি হয়, কিন্তু বিন্দিকে জানালে সে সরাসরি বলে দেয় শানু বিয়ে করতে রাজি না। কথাটা শুনে জিন্দু একটু অবাক হয়ে যায়। বিয়ের বয়স হয়ে যাওয়া সত্ত্বেও শানু বিয়ে করবে না কেন? তখন বিন্দি বাধ্য হয়ে তাকে জানিয়ে দেয় যে শানু ফাকিরার জন্যই বিয়ে করতে চায় না, সে ফাকিরাকে অনেক ভালোবাসে। কথাটা শুনে জিন্দু একেবারে থ হয়ে যায়। সে ভেবেছিল শানু আর ফাকিরা ছোটবেলার বন্ধু, এজন্য হয়তো তাদের মধ্যে এত মিল। কিন্তু শানুর মনের খবর জিন্দু জানত না। তার ভীষণ অপরাধ বোধ কাজ করে। সে বিন্দিকে বলে, তুমি বিষয়টা আগে না জানিয়ে অনেক বড় অন্যায় করেছ। বিন্দি বলে, আমি প্রথমে ভেবেছিলাম তুমি নিজে থেকেই প্রপোজাল দেবে, কিন্তু যখন দেখলাম তুমি সেটা করছো না তখন আমি নিজেই বলতে চেয়েছিলাম, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, তাই আর কিছুই করতে পারিনি। কথাটা শুনে জিন্দু অনেক আপসেট হয়ে পড়ে। এরপর দেখতে দেখতে আরও কয়েকটা মাস পার হয়ে যায়। জুগনির ডেলিভারির সময় ঘনিয়ে আসে। মজার ব্যাপার হলো জুগনির বিয়ের মাত্র কয়েকদিন পরেই ফালাকের প্রেগনেন্সির ব্যাপারে জানা যায়। অর্থাৎ এবার জমিদার বাড়ির 2 বউ একসাথে বাচ্চা প্রসব করতে চলেছে। একদিন হঠাৎ করে জুগনির পেইন শুরু হয়। সে চিৎকার করে জিন্দো বিন্দি ফাকিরাকে ডাকতে শুরু করে। তখনই হঠাৎ জিন্দোর মনটা কেমন করে ওঠে। তার মনে হচ্ছিল কেউ তাকে ডাকছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সে তো জুগনির থেকে অনেক দূরে। আসলে মনের মিল থাকলে দূর থেকেও আপন মানুষের ভালো মন্দ ফিল করা যায়। এদিকে শানুরও হঠাৎ করে মনটা উচাটন হয়ে ওঠে, কারণ জুগনি যন্ত্রণা ছটফট করতে করতে তাকেও ডেকে যাচ্ছিল। তবে শানু বুঝতে পারছিল না তাকে কে ডাকছে।
ঘটনাক্রমে তখন বিনা তার সাথেই ছিল। সে শানুর অস্থিরতা দেখে বলে, যদি তোমার মনে হয় যে কেউ তোমাকে ডাকছে, তার মানে সে লোকটা মন থেকেই তোমাকে স্মরণ করছে। কিন্তু কে, এটাই শানু বুঝতে পারছে না। হঠাৎ করেই তার মনে হয় ফাকিরার কোনো ক্ষতি হলো না তো, সে কি তার শানুকে ডাকছে? এ কথা মনে পড়তেই সে তৎক্ষণাৎ ফাকিরার খোঁজে বের হয়ে পড়ে। যদিও সে জানত না ফাকিরা কোথায় আছে, কিন্তু তার বিশ্বাস ছিল একটা না একটা সময় সে ঠিক তাকে খুঁজে পাবে। বিনা তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। তখন সে দৌড়ে গিয়ে জিন্দোদের সব জানায়। সেটা শুনে জিন্দোরাও দৌড়ে আসে শানুকে আটকানোর জন্য, কিন্তু ততক্ষণে সে অনেক দূরে চলে গেছে। অন্যদিকে জমিদার বাড়িতে দুই বউকে নিয়ে হুলস্থুল কাণ্ড বেঁধে যায়। তবে দাদাশাহী বা হাসরত কারোরই যুগনিকে নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। তারা তো ফালাকের দেখাশোনায় ব্যস্ত। কাজে যুগনির কাছে যাওয়ার পারমিশন চাইলে দাদাশাহী তাতে রাজি হয় না। তাকে বলে দেয়, আগে বড় বউকে দেখো, যুগনিকে পরেও দেখা যাবে। কিন্তু সত্যিকার অর্থে যুগনিকে আগেই দেখা উচিত ছিল, কারণ তার শরীরের অবস্থা বেশি খারাপ। কি আর করা, দাদাশাহের হুকুমের বাইরে তো আর কাজরি যেতে পারবে না। তাই সে ফালাকের কাছে যায়, আর যুগনি বেচারি যন্ত্রণায় ছটফট করতে থাকে। এরই মাঝে লাডু আর মায়ের খোঁজ করতে জমিদার বাড়িতে পৌঁছে যায়, কারণ তার মা গত 10 থেকে 15 দিন ধরে বাড়ি ফেরেনি। কিন্তু আনফর্চুনেটলি ভেতরে ঢোকার আগেই তাকে হাসরাতের সামনে পড়তে হয়। তাকে দেখে হাসরাতের মনে আবারও লালসা জন্মে। সে লাডুকে ভুলিয়ে ভালিয়ে বাড়ির পেছনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এরই মাঝে কাজরি এসে দাদাশাইকে খবর দেয় যে ফালাক একটা ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দিয়েছে। এরপর সে যুগনিকে দেখতে যেতে চাইলে দাদাশাই তাকে এবারও নিষেধ করে। এমন সময় হঠাৎ যুগনির ঘর থেকেও বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। তখন কাজী দাদাশাইয়ের হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করে যুগনির কাছে যাওয়ার জন্য। দাদাশাই তাকে পারমিশন দিয়ে দিলে সে যখন যুগনির ঘরে যাচ্ছিল, তখনই হঠাৎ দেখতে পায় লাডুকে হাসরাত আটকে রেখেছে। সে কৌশলে লাডুকে সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু হাসরাত তাকে যেতে দেয় না। এদিকে জিন্দোরা সবাই টেনশনে ছিল যে কার কোথায় সমস্যা হচ্ছে, তারা তো কিছুই জানতে পারছে না। ওদিকে শানু ও ফাকিরার খুঁজে বেরিয়ে পড়ে। মেয়েটা কোথায় যায় না যায়, তার সাথে কি না হয়, তারও তো কোনো খবর নেই। সব মিলিয়ে একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়। এর মাঝে দাদাশাই খুশিতে নাচতে নাচতে হাসরাতকে এসে জানায় যে সে একসাথে 2 ছেলের বাবা হয়েছে, অর্থাৎ যুগনিরও ছেলে সন্তান হয়েছে। খবরটা শুনেই কাজরি লাডুকে পাঠিয়ে দেয় জিন্দোকে বিষয়টা জানানোর জন্য। ওদিকে পীর সাহেব যখন আনমনে বসে তসবিহ পড়ছিল, তখনই হঠাৎ তার মনে একটা অদ্ভুত অনুভূতি কাজ করে। সে রানীকে ডেকে বলে, ফাকিরাকে আজকে একটু বেশি করে খাবার রান্না করতে বলো, হয়তো কেউ আসতে পারে। আসলে সে বুঝতে পেরেছিল কেউ একজন তাদের দিকে একটু একটু করে এগিয়ে আসছে। সে মানুষটা আর কেউ না, বরং শানু ছিল। সে একটু একটু করে মাজারের দিকেই যাচ্ছিল। ওদিকে বিনা এটা ভেবে মন খারাপ করে বসেছিল যে সে সবসময় শানুর কাছে হেরে যায়। ফাকিরাকে খুঁজতে যাওয়া উচিত ছিল তার নিজের, কিন্তু তার বদলে চলে গেল শানু। সে সবসময় এমন এমন কাজ করে ফেলে যেটা বিনার করা উচিত, কিন্তু তার মাথায় কখনো এইসব কাজ করার কথা আসেই না। এসব ভেবে ভেবেই বেচারি আপসেট হয়ে পড়ে। কিছুক্ষণ পর লাডু দৌড়াতে দৌড়াতে এসে জিন্দোকে জানায় যে যুগনির ছেলে হয়েছে। এ কথা শুনে সবাই খুব খুশি। এরই মাঝে শানু হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পৌঁছে যায় মাজারে। পীর সাহেব তাকে দেখে বুঝে যায় এটাই তার সেই মেহমান। সে শানুকে কিছুক্ষণ বিশ্রাম নিতে বলে, কিন্তু শানু রাজি হয় না। সে বলে, বিশ্রাম করার সময় আমার নেই, আমার গন্তব্য এখনও আমি খুঁজে পাইনি। সেটা শুনে পীর সাহেব বলে, গন্তব্যে পৌঁছে দেওয়ার মালিক আল্লাহ, তুমি অনেক টায়ার্ড, একটু পানি অন্তত খাও। শানুর তখন খুব পিপাসা পেয়েছিল, কিন্তু পানির পিপাসা থেকেও ফাকিরাকে দেখার পিপাসা তার বেশি ছিল। তারপরও পীর সাহেব তাকে বুঝিয়ে শুনিয়ে একটু শান্ত করে। এদিকে হাসরাত খুশিতে দৌড়ে গিয়ে তার বাবার আসনে বসে পড়ে, কারণ তার বাবা একদিন তাকে বলেছিল, আমার ক্ষমতা সামলানোর কথা তখন ভাববে যখন তুমি নিজে বাবা হবে। আর আজ তো হাসরাত বাবা হয়েই গেছে, তাও আবার 2 ছেলের। তাই সে বলে, বাবা এখন তোমার সময় শেষ, এই আসন এখন থেকে আমার। কথাটা শুনে দাদাশাহের মুখে যেন ঘন কালো মেঘ নেমে আসে। তার ভয় লাগতে থাকে যে তার আসনটা সত্যি সত্যি হাতছাড়া না হয়ে যায়। এরই মাঝে ফাকিরা বলে উঠছে, আমি তো তোমার সাথে মজা করেছি। সেটা শুনে দাদাশাহ একটু স্বস্তি পায়। এমন সময় হাসরাত বলে, তুমি চিন্তা করো না, তুমি চলে যাওয়ার পর আমি তোমার এই আসন খুব যত্নে রাখবো। কিছুদিন পর তো এটা আমারই হবে। কথাটা শুনে দাদাশাহ ভীষণ ঘাবড়ে যায়। হাসরাত মজা করে বলা এই কথাগুলো সত্যি না হয়ে যায়, কারণ সেও তো তার বাবাকে নিজ হাতেই মেরে ফেলেছিল। তাহলে কি তার ছেলেও তাকে মারার প্ল্যানিং করছে? ভয় ঢুকে যায় তার মনে। এদিকে পীর সাহেব কথায় কথায় শানুকে বলে, তুমি একটা মেয়ে হয়ে এত দূর কি করে এলে? শানু বলে, আমি একা কোথায়, আল্লাহ আমার সঙ্গে আছে। পীর সাহেব জিজ্ঞেস করে, কোনো অপরাধ করে এসেছ? শানু বলে, যার উপরে অপরাধের দায় চেপেছে তাকে খুঁজতে এসেছি। পীর সাহেব তখন লোকটার নাম জিজ্ঞেস করে, কিন্তু শানু বলে, নাম বললে আপনি চিনতে পারবেন না, তাই বলেও কোনো লাভ নেই। ততক্ষণে প্রায় সন্ধ্যা নেমে আসে, তাই পীর সাহেব তাকে রাতটা সেখানেই থাকতে বলে, না হলে রাতের অন্ধকারে সে রাস্তা হারিয়ে ফেলবে।
কিন্তু শানু তার কথা মানতে চায় না। ফাকিরাকে খুঁজে না পাওয়া পর্যন্ত সে কোনোভাবেই শান্তি পায় না। তাই সে শুধু পীর সাহেবকে বলে, পারলে আমার জন্য একটু দোয়া করে দেবেন। সেটা শুনে পীর সাহেব বলে, আমার দোয়ার থেকেও আল্লাহ তোমার দোয়াতে বেশি বরকত রেখেছে, তোমার দোয়া আগে কবুল হবে। এটা শুনে শানু সেখান থেকে উঠে রওনাই দিচ্ছিল, তখনই দেখতে পায় ফাকিরা তার সামনে দাঁড়িয়ে আছে। তাকে দেখে শানু ভীষণ ইমোশনাল হয়ে পড়ে, একেবারে বাকরুদ্ধ হয়ে যায় সে। এদিকে রাতে জমিদার বাড়ি থেকে আরও একটা মেয়ে আসে জিন্দোকে জুগনির ছেলে হওয়ার সুসংবাদ দিতে। কথায় কথায় মেয়েটা বলে, কাজে তোমাকে লাডুর খেয়াল রাখতে বলেছে, কারণ ওর ওপর আবারও হাসরাতের কুনজর পড়েছে। সেটা শুনে জিন্দো দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, আমি মেয়েটাকে বলেছিলাম জমিদার বাড়িতে যাওয়ার দরকার নেই, কিন্তু শুনল না আমার কথা। তবে তুমি কাজটিকে বলে দিও আমি সবসময় খেয়াল রাখবো, আর সেও যেন জুগনির খেয়াল রাখে। ওদিকে ফাকিরা শানুকে দেখে অবাক হয়ে যায়। সে শানুকে বলে, তুমি এই সময় এখানে কি করছো? এখানে আসলে কিভাবে? গ্রামে সবাই ঠিক আছে তো? শানু তখন কিছুই বলতে পারে না, শুধু হাউমাউ করে কাঁদতে থাকে। সেটা দেখে পীর সাহেব বলে, আমি বললাম না আমার দোয়ার থেকেও বেশি শক্তিশালী তোমার দোয়া? কিন্তু ফাকিরা কোনোভাবেই বুঝতে পারছিল না শানু এতদূর আসলো কি করে, আর তাকে কেউ বাধা দিল না কেন। তখন শানু কাঁদতে কাঁদতে বলে, তোমাকে এক নজর দেখার জন্য ছটফট করছিলাম, এজন্য দৌড়ে চলে এসেছি। কিন্তু টেনশন করো না, বাড়িতে সবাই ভালো আছে। ফাকিরাকে এক নজর দেখেই শানু ফিরে যেতে চাচ্ছিল, কিন্তু যখন সে জানতে পারে ফাকিরা নিজ হাতে রুটি বানিয়েছে, তখন সে আর লোভ সামলাতে পারে না। ফাকিরার হাতের খাবার। ওদিকে গুল্লু বাড়ি গিয়ে সবাইকে জুগনির ছেলে হওয়ার খবরটা জানায়। সেটা শুনে সবাই খুব খুশি হয়। সেই সাথে এটাও জানায় যে শহরে বালির বিয়ে ঠিক হয়ে গেছে। এটা শুনে তো তারা আরও বেশি খুশি। ঝিমনি তো জেদ ধরে বসে যে সেও গুল্লুদের সাথে বিয়েতে যাবে, আর তাকে বিয়েতে যাওয়ার জন্য নতুন জামা বানিয়ে দিতে হবে। গুল্লু খুশি মনে তার কথায় রাজি হয়ে যায়। এদিকে খাবার খেতে খেতে ফাকিরা বলে, গ্রামের কথা আমার সবসময় মনে পড়ে। জিন্দো, বিনা, জুগনি, ওদের চিন্তা কখনোই আমার মাথা থেকে যায় না। তখন শানু জিজ্ঞেস করে, আর কারো কথা মনে পড়ে না? সে আসলে নিজের ব্যাপারে বলছিল, কিন্তু ফাকিরা সেটা বুঝতে না পেরে বলে, আর কে আছে আমার, ওরাই তো আমার সব। কথাটা শুনে শানুর মনটাই খারাপ হয়ে যায়, কিন্তু সে কিছুই বলে না। এরপর যখন সে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, তখন ফাকিরা তাকে এগিয়ে দিতে চায়, কিন্তু শানু বলে একাই যাবে সে। তবে ফাকিরা কোনোভাবেই তাকে একা ছাড়তে চায় না, কারণ অলরেডি অনেক রাত হয়ে গেছে। তাই সে শানুর কোনো কথা না শুনে মশাল আনতে চলে যায় শানুকে এগিয়ে দেওয়ার জন্য। তখন পীর সাহেব শানুকে বলে, তোমার কথা যদি কেউ বুঝতে না পারে তাহলে মনে করবে তুমি ঠিকভাবে বোঝাতে পারোনি। অর্থাৎ শানু যে ফাকিরার প্রতি দুর্বল এটা পীর সাহেব বুঝে গেছে, কিন্তু যার বোঝার কথা সেই বুঝতে পারেনি। তো এরপর ফাকিরা শানুকে নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। রাস্তায় হঠাৎ ফাকিরা নিজেই শানুকে বলে, আমি জানি তুমি ওই সময় কি জানতে চেয়েছিলে। শানু কথাটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও ফাকিরা বলে, তুমি হয়তো ভাবছো আমি সবার কথা বললাম, তোমার কথা কেন বললাম না? কারণ আমি তোমার মধ্যে নিজেকে দেখি, আর তুমি তো জানো আমি নিজের কথা কখনোই ভাবি না, তাই তোমার কথা আর বিশেষ করে কিছু জিজ্ঞেস করিনি। তার কথা শুনে শানু হতবাক হয়ে যায়। ফাকিরা এমন একটা কথা বলবে সে ভাবতে পারেনি। তার মনের যত কষ্ট ছিল এই একটা কথাই সব দূর হয়ে যায়। এদিকে রাতেও হাসরাতের মন থেকে লাডুর কথা বের হয় না। ঘুমের ঘোরেও সে শুধুমাত্র লাডুর কথাই ভাবে, যে কারণে সে ওই রাতেই বাড়ি থেকে বের হয়। ততক্ষণে ফাকিরাও শানুকে নিয়ে গ্রামে পৌঁছে যায়। তারা যখন কাচরিদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ দেখতে পায় একটা লোক রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে লাডুর বাড়িতে ঢুকছে। প্রথমে তারা ভাবে নিশ্চয়ই চোর। তারা আড়াল থেকে নজর রাখতে থাকে। কিছুক্ষণ পর দেখতে পায় লোকটা ভেতর থেকে লাডুকে জোর করে তুলে নিয়ে যাচ্ছে। ফাকিরা এটা দেখে বেশ ভয় পায়। সে লাডুকে বাঁচানোর জন্য লোকটার পায়ে আঘাত করে। তখন লোকটা বাধ্য হয়ে লাডুকে ফেলে রেখে সেখান থেকে পালায়। যদিও শানুরা তার চেহারা দেখেনি, তবে তাদের আর বুঝতে বাকি থাকে না লোকটা হাসরাত। সৌভাগ্যবশত তারা লাডুকে বাঁচাতে সফল হয়। আর ঠিক সেই মুহূর্তে জিন্দোরাও সেখানে আসে। সে তৎক্ষণাৎ ফাকিরাকে সেখান থেকে পালিয়ে যেতে বলে, কিন্তু ফাকিরা যায় না। তারা সবাই মিলে লাডুকে সামলে নিজেদের বাড়িতে নিয়ে যায়। জিন্দোর এটা ভেবে খারাপ লাগছিল যে সে শানুর চিন্তায় লাডুর কথা ভুলেই গেছে। তবে সৌভাগ্যবশত ফাকিরা সঠিক সময়ে এসে বড় অঘটন থেকে বাঁচিয়েছে। তখন বিন্দি বলে, ঝামেলা এখনো মেটেনি, হাসরাত ঠিক ফিরে আসবে তার উপর হামলাকারীর খোঁজ নেওয়ার জন্য। তাই জিন্দো বিনাকে বাইরের দিকটা একটু চেক করতে বলে। তখন শানু বলে, বিনার যাওয়ার দরকার নেই, ফাকিরা এতদিন পর এসেছে, ওরা একটু বসে গল্প করুক, আমি যাচ্ছি। সেটা শুনে জিন্দো বলে, তুমি অনেক টায়ার্ড, একটু বসো। তবে শানু বলে, আমি একদম টায়ার্ড না, তোমার মুখের হাসি দেখে আমার সব ক্লান্তি দূর হয়ে গেছে। কিন্তু সত্যিটা হলো এটাই যে জিন্দোর হাসি থেকেও বেশি ফাকিরার চেহারা দেখেই তার টায়ার্ডনেস দূর হয়েছে।
তার উপর ফাকিরার বলা কথাটা তো আছেই। সে দৌড়ে চলে যায় বাইরে। এরপর জিন্দো কথায় কথায় ফাকিরাকে জানায় যে যুগ্নের ছেলে হয়েছে। ফাকিরা তখন ভীষণ খুশি হয়। সে জিন্দোকে জিজ্ঞেস করে, তুমি গিয়েছিলে দেখতে? কেমন দেখতে হয়েছে? জিন্দো মনটা খারাপ করে বলে, না আমি যাইনি, আমি বিধবা মানুষ, তাই আমাকে জমিদার বাড়িতে যেতে নিষেধ করা হয়েছে। সুযোগ পেলে তারা যুগ্নিকে পাঠাবে, তখনই দেখে নেব। এরপর ফাকিরা সেখান থেকে রওনা হওয়ার সময় বিনা তাকে এগিয়ে দিতে চায়। তাকে বলে, মাঝে মাঝে তোমার খবর দিও, জিন্দো তোমাকে নিয়ে অনেক টেনশন করে। সেটা শুনে ফাকিরা জিজ্ঞেস করে, শুধু জিন্দো টেনশন করে, তুমি করো না? বিনা তখন মন খারাপ করে বলে, তুমি বেঁচে আছো, আমি সধবা আছি, এতটুকু জেনেই খুশি। তুমি দূরে থাকলেও যেন সুস্থ থাকো, এটাই দোয়া করি। এরপর ফাকিরা তার কাছে জানতে চায় যে তার কাছে থাকা বাচ্চাটা রুকনার কিনা। বিনা বলে, এখনও আমার মেয়ে, আর এটাই সত্যি। ফাকিরার যা বোঝার বুঝে যায়, তবে কোনো রিয়্যাক্ট না করে চলে যায়। এদিকে হাসরাতের খোঁজ না পেয়ে ফালাক বেশ টেনশনে পড়ে যায়। পুরো বাড়িতে কোথাও পায় না। ওদিকে হাসরাত সোজা চলে যায় হসপিটালে। সেখানে ডক্টর জিজ্ঞেস করে সে আঘাত পেল কিভাবে। হাসরাত বলে, শিকার করতে বের হয়েছিল সে, কিন্তু পথে হঠাৎ শিকারের ফাঁদ নিজেই পা দিয়েছে। এরই মাঝে একজন হাবিলদার এসে তার এই কন্ডিশন দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে? কিন্তু হাসরাত কিছুই বলে না। পরদিন ভোর হতে না হতেই ফাকিরা মাজারে পৌঁছে যায়। পীর সাহেব তাকে জিজ্ঞেস করে, মেয়েটাকে ছেড়ে রেখে এসেছ? ফাকিরা বলে, ছেড়ে আসিনি, শুধু বাড়ি পর্যন্ত দিয়ে এসেছি। সেটা শুনে পীর সাহেব বুঝতে পারে ফাকিরা শানুর মনের কথাটা বুঝতে পেরেছে। কিন্তু ফাকিরার এটা ভেবে আক্ষেপ হচ্ছিল যে সে শানুর মনের কথাটা বুঝতে অনেক দেরি করে ফেলেছে। সে উপলব্ধি করতে পেরেছে যে সে নিজেও শানুকে অনেক ভালোবাসে, কিন্তু এখন এই উপলব্ধিতে কোনো কাজ হবে না। তাদের দুজনের পথ আলাদা। এদিকে জিন্দো আর শানু যখন বসে কাজ করছিল, তখন জিন্দো জিজ্ঞেস করে গতরাতে তার সাথে ফাকিরার কি কথা হয়েছে। শানু সবকিছু বলে। কথাগুলো বলার সময় শানুর চোখ মুখে এক অদ্ভুত উজ্জ্বলতা দেখা যায়। জিন্দো অনুভব করতে পারে শানু ফাকিরার জন্য ঠিক কতটা পাগল, আর ফাকিরার কথা শুনে সে বুঝতে পারে যে সেও শানুকে ভালোবাসে। হয়তো তার মতো তার ভাইও বিষয়টা সঠিক সময় ফিল করতে পারেনি। তো সে শানুকে জিজ্ঞেস করে, তুমি এই বিষয়টা আমার কাছ থেকে গোপন করেছো কেন? শানু বলে, যেটা গোপন ছিল সেটা গোপনই থাকতে দাও। জিন্দো তখন আর কথা বাড়ায় না। এরই মাঝে দাদাশাই তার ছেলেকে খুঁজতে খুঁজতে তার ঘরে চলে যায়। তখন ফালাক চিৎকার করে বলে, এটা শুধু আপনার ছেলের ঘর না, আপনার বৌমারও ঘর, তাই ভেতরে ঢোকার সময় দরজায় নক করে ঢুকবেন। মেয়ে মানুষ ঘরের ভেতর কখন কি অবস্থায় থাকে সেটা তো আপনি জানতে পারবেন না, তাই না? তাই কথাটা বললাম। সম্মানিত পরিবারের বউ বলে কথা, তার সম্মানের একটা দাম আছে তো। সেটা শুনে দাদাশাই আর কিছুই বলতে পারে না। এদিকে জিন্দো পানি নিয়ে ফেরার সময় দেখে লাডো এক মনে বসে কিছু একটা করছে। সে জিজ্ঞেস করে, কি করছো? লাডো বলে, কবর খুঁড়ছি, যারা আমাদের জীবন অতিষ্ঠ করেছে তাদের কবর। সেটা শুনে জিন্দো সেই কাজে লেগে পড়ে। এখন সেই কবরে কে আগে ঢুকবে আর কখন ঢুকবে সেটাই দেখার পালা। এদিকে দাদাশাই মিষ্টি নিয়ে দাদা হওয়ার খুশির খবর শোনানোর জন্য ডিএসপির কাছে যায়, কিন্তু ডিএসপি খবরটা শুনে খুশি হলেও মিষ্টিটা অ্যাকসেপ্ট করে না। তখন দাদাশাই বলে, মাঝে মাঝে জমিদার বাড়ির দিকে ঘুরতে যেতে পারেন, আমরা একসাথে শিকারে যাব। সেটা শুনে ডিএসপি বলে, ঠিক আছে, কিন্তু শুনলাম আপনার ছেলে রাতে শিকারে বের হয়। কথাটা শুনে দাদাশাই অবাক হয়ে যায়। তখন ডিএসপি বলে, তার ছেলে রাতে শিকার করতে গিয়ে নিজেই শিকার হয়েছে আর এখন হসপিটালাইজড। এই কথা শুনে দাদাশাই অবাক হয়ে যায়। সেটা দেখে ডিএসপি বলে, আজব ব্যাপার, আপনার ছেলে হসপিটালে অ্যাডমিট, সেটা আপনি জানেন না? দাদাশাই বলে, আসলে ও কখন ওর কষ্টের কথা কারোর সাথে শেয়ার করে না। ডিএসপি বলে, নিজের কষ্ট শেয়ার করে না, কিন্তু মানুষকে কষ্ট দিতে পারে, তাই না? তার কথা শুনে দাদাশাই বুঝে যায় ডিএসপি তাদের ব্যাপারে বেশ ভালো রকম হোমওয়ার্ক করেছে। তাই সে বলে দেয়, আসলে আগে হাসরাত একটু দুষ্টু ছিল, বড়লোক বাড়ির ছেলেরা যেরকম হয় আর কি, কিন্তু এখন সে ভালো হয়ে গেছে। তখন কথায় কথায় ডিএসপি তার বড় ছেলের ব্যাপারে জানতে চাইলে সে বেশ ঘাবড়ে যায় এবং তাড়াহুড়ো করে সেখান থেকে বের হয়ে আসে। এদিকে জমিদার বাড়ির একজন কাজরিকে গতরাতে লাডোর সাথে হওয়া ঘটনার ব্যাপারে সব জানায়। সে জানতো হাসরাতের উপর ফাকিরা অ্যাটাক করেছে, তবে সেটা সে অন্য কাউকে বলে না। কথাগুলো শুনে কাজরি হতবাক হয়ে যায়। ওদিকে দাদাশাই ইন্সপেক্টরের সাথে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয় হাসরাতকে দেখার জন্য। ডিএসপির চালচলন তার কাছে ভালো লাগে না, তাই সে বলে, যদি কখনো আমার বাড়ির দিকে ওই লোক আসে তাহলে ওকে শেষ করে দেব। তখন ইন্সপেক্টর তাকে সতর্ক করে দেয় যে সে যেন এমন কথা ভুলেও না ভাবে, কারণ ডিএসপিকে এমনিতেই একা দেখা গেলেও তার পেছনে অনেক বড় বড় মানুষের হাত আছে। সে অনেক বেশি পাওয়ারফুল। তার হাতে একবার যদি কেউ পড়ে তাহলে আইন তার শাস্তি দিক বা না দিক, ডিএসপি তার শাস্তির ব্যবস্থা ঠিক করে দেয়। দাদাশাই বুঝে যায় সে এত সহজে ডিএসপিকে মারতে পারবে না,
তাই তার ট্রান্সফার করার প্ল্যানিং করে। মজার ব্যাপার হলো, ইন্সপেক্টর থানায় ফেরার পর সে ডিএসপিকে সব বলে দেয়। সেটা শুনে ডিএসপি বলে, আমার ট্রান্সফার করা এতটা সহজ না, আমি এখান থেকে চলে গেলেও এই কেস আমি বন্ধ হতে দেব না। সে ইন্সপেক্টরকে অর্ডার দেয় দাদা সাহের বলা কথাগুলো যেন পুলিশ রেকর্ডে না থাকে। ইন্সপেক্টরও তার কথা মেনে নেয়। সেই রাতে দাদা সাহেব মিষ্টি নিয়ে পৌঁছায় জিন্দোদের বাড়িতে। সেখানে বিনার কোলে বাচ্চা মেয়েটাকে দেখে সে অবাক হয়ে যায়। জিন্দো মেয়েটার সাথে তাকে পরিচয় করানোর আগেই বিন্দি সেখানে এসে মজা করে বলে, বিনা, বাচ্চার জন্য তার দাদার কাছ থেকে দোয়া নিয়ে নাও। দাদা সাহেব তার কথার মানে বুঝতে পারে না। যেহেতু তাদের মধ্যে এখন একটা আত্মীয়তা তৈরি হয়েছে, তো সেই হিসেবে তো ফাকিরার মেয়েও তার নাতনি হয়। সে কারণে সে তার নাতনিকে দোয়া করে দিয়ে সেখান থেকে চলে যায়। আর যাওয়ার আগে জিন্দো বিন্দি সহ সবাইকে জমিদার বাড়িতে দাওয়াত করে, কারণ সেখানে নতুন সন্তানের আগমনে অনুষ্ঠানের আয়োজন হবে। দাদা সেই ফাকিরাকেও নিয়ে যেতে বলে, কারণ নিজের ভাগ্নেকে দেখার অধিকার তারও আছে। সেখান থেকে ফেরার পর গুল্লু এসে দাদাশাইকে জানায় হাসরাত গতরাতে কোথায় গিয়েছিল এবং তার সাথে কি হয়েছিল। তবে কাজটা যে ফাকিরা করেছে এটা তারও জানা ছিল। বিষয়টা শুনে দাদাশাই নিজেও বেশ টেনশনে পড়ে যায়। সে রাতে হাসরাত তার বাবার সাথে ঘুমাতে চলে আসে, কারণ বাচ্চার কান্নার শব্দে তার ঘুম আসছে না। সেটা দেখে দাদাশাই বলে, তুমিও ছোটবেলায় আমাকে এভাবেই ডিস্টার্ব করতে, তোমার কান্নার কারণে আমি ঘুমাতে পারতাম না, তাই বাবার রুমে গিয়ে ঘুমাতাম। তখন হাসরাত হঠাৎ জিজ্ঞেস করে, এই ঘরে আজ পর্যন্ত কে কে ঘুমিয়েছে? দাদাশাই বলে, বংশের প্রায় সব পুরুষই ঘুমিয়েছে। সেটা শুনে হাসরাত বলে, একজনের মারা যাওয়ার পর আরেকজন এসে থেকেছে, তাই না? তার মানে তুমি মারা যাওয়ার পর এই ঘরের দখল আমি পাবো। কথা বলে হাসরাত ঘুমাতে চলে যায় ঠিকই, কিন্তু তার বাবার ঘুম আসে না। ছেলের কথাগুলো যেন ইদানিং তাকে একটু বেশি ভয় পাইয়ে দিচ্ছে। পরদিন বিনা শানুকে জিজ্ঞেস করে যে সে বিনার ভাইকে বিয়ে করতে চায় না কেন। শানু বলে, তোমার ভাইকে নিয়ে কোনো সমস্যা নেই, আমি এমনিতেই কাউকে বিয়ে করতে চাই না। তখন বিনা বলে, আমি জানি তুমি ফাকিরাকে অনেক ভালোবাসো, কিন্তু ফাকিরা তো তোমাকে ভালোবাসে না। আমি তোমাকে আমার ভাবি বানাতে চাই, কিন্তু তুমি তো আমার সতীন হওয়ার জন্য উঠে পড়ে লেগেছ। কথাটা শানুর কাছে খুব একটা ভালো লাগে না, কিন্তু সে কোনো রিয়্যাক্ট করে না। তখন বিনা বলে, আমি ডিসিশন নিয়েছি ফাকিরাকে আমি তোমার সাথে ভাগাভাগি করে নেব। এবার আর শানু চুপ থাকতে পারে না। সে বলে, তুমি ভাগাভাগি করতে চাইলে কি আসে যায়, আমি তো চাই না। তখন বিনাও বলে, তাহলে কি তোমার জন্য এখন আমি আমার স্বামীকে ছেড়ে দেব? শানু বলে, তুমি যেভাবে আছো সেভাবেই থাকো, ফাকিরা তোমার, আমি ফাকিরাকে বিয়ে করতে চাই না, ওর স্মৃতিগুলোই আমার জন্য যথেষ্ট। কথা পরদিন সকালে হাসরাত ফালাকের ঘরে গেলে ফালাক তাকে আবারও ঘর থেকে চলে যেতে বলে, কারণ সে বুঝে গিয়েছিল হাসরাত গতরাতে কোথায় ছিল, তার সাথে কি হয়েছে। তবে হাসরাত তখন রেগে গিয়ে বলে, দেখো, তুমি আমার উপর 100 বার রাগ করলে আমি 100 বার তোমার রাগ ভাঙাবো, কিন্তু আমিও যদি তোমার উপর রাগ করি তোমাকেও রাগ ভাঙাতে হবে। কিন্তু ফালাক তার কথায় রাজি না হলে সে রাগের মাথায় ফালাকের গলা টিপে ধরে বলে, বউয়ের রাগ মানুষ ততক্ষণ সহ্য করে যতক্ষণ সেই বউয়ের প্রতি ভালোবাসা থাকে। একবার ভালোবাসা শেষ হয়ে গেলে শুধু সহ্য শক্তি শেষ হবে না, বউটাও শেষ হয়ে যাবে। ফালাক তখন আর কথা বাড়ায় না। ঘটনাক্রমে এই বিষয়টা কাজরি আড়াল থেকে দেখে, কিন্তু সে সামনে আসে না, কারণ সে জানত সামনে এসে কোনো লাভ নেই। এরপর হাসরাত ফালাকের গলা ছেড়ে দিয়ে ঘুমাতে চলে যায়, আর ঘুমানোর আগে ফালাককে ওয়ার্নিং দেয় ছেলের কান্নার আওয়াজ যেন তার কান পর্যন্ত না আসে। এদিকে ফাকিরা প্রতিনিয়ত শুধু শানুর কথাই ভেবে যাচ্ছে, ওদিকে বিনাও শুধু শানুর কথাই ভাবছে। সে ভাবছিল, শানু যদি তার সতীন হয়ে যায় তাহলে তো ফাকিরা আজীবনের জন্য তার থেকে দূরে সরে যাবে। তখন সে কি করবে? পরে আবার সে নিজের মনকে এটা ভেবে সান্ত্বনা দেয় যে যদি শানুর সাথে ফাকিরার বিয়ে হয় তাও তো সে বড় বউ হবে, আর শানু ছোট বউ, তাই তার অধিকারটা সবসময় আগে। এসব ভেবেই এক অদ্ভুত দ্বন্দ্ব চলছিল তার মনে। এরই মাঝে কাজরি গিয়ে দাদাশাইয়ের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করে দাদাশাই যেন হাসরাতকে একটু বোঝায়, যাতে সে লাডোর কথা মাথা থেকে ঝেড়ে ফেলে। ওই একটা মেয়ে ছাড়া কাজরির তো আর কেউ নেই। তখন দাদাশাইয়েরও মনটা একটু নরম হয়, কিন্তু তার কথা তো হাসরাত শুনতে চায় না। তাই সে কাজরিকে বলে, ফালাকের সাথে গিয়ে কথা বলো, অন্তত ফালাকের কথা হাসরাত শুনবে। সেটা শুনে কাজরি বলে, না সাহেব, আমি নিজের চোখে দেখেছি হাসরাত ফালাকের গলা টিপে ধরেছে। সেটা শুনে দাদাশাইয়ের মাথায় হাত উঠে যায়। সে ভেবেছিল ফালাক অন্তত তার ছেলেকে শান্ত রাখতে পারে, এখন হাসরাত তার বশেও থাকছে না। ওদিকে বিনার মন খারাপ দেখে জিন্দো কারণ জিজ্ঞেস করে, কিন্তু বিনা কিছুই বলে না। তবে এক পর্যায়ে সে আর চুপও থাকতে পারে না, মনের ভয়টা জিন্দোর সামনে প্রকাশ করেই ফেলে। তখন জিন্দো তাকে আশ্বস্ত করে যে তার চিন্তার কোনো কারণ নেই, না শানু ফাকিরাকে বিয়ে করবে আর না ফাকিরা শানুকে। বিনা সবসময় ফাকিরার স্ত্রী হিসেবেই থাকবে, এতে কোনো সন্দেহ নেই। শানু আর ফাকিরা একই, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই।
সেটা শুনে বিনা বলে, যদি ওরা একই হয়ে থাকে তাহলে তাদের মধ্যে আমি দ্বিতীয় মানুষ হয়ে কেন পড়ে আছি? তখন জিন্দো তাকে বোঝায় যে সে ভুল ভাবছে, শানু তার ক্ষতি চায় না। অন্যদিকে বাচ্চার কান্নার আওয়াজে আবারও হাসরাতের ঘুম ভাঙে। সে বিরক্ত হয়ে ফালাককে বাচ্চাটাকে চুপ করাতে বলে। ফালাক বলে, আমি চেষ্টা করতে করতে ক্লান্ত, আমি একা আর কত করব। তখন হাসরাত বলে, ওকে কোনো কাজের লোকের কাছে দিয়ে এসো, কিছুক্ষণ দেখাশোনা করুক। কিন্তু ফালাক বলে, ও কোনো কাজের লোকের কাছে যেতে চায় না, সবার চেহারা দেখে ভয় পায়। এখন তোমার ছেলের জন্য আমি সুন্দরী কাজের লোক কোথা থেকে তুলে নিয়ে আসবো? কথাটা শুনে হাসরাতের মাথায় একটা কুবুদ্ধি আসে। সে সবাইকে আদেশ দেয় যেন তাকে ছোট সাহেব হিসেবে না ডাকে, সে নিজেই এখন জমিদার। সেটা শুনে দাদাশাই অবাক হয়ে বলে, হঠাৎ করে তোমার মধ্যে এত পরিবর্তন কিভাবে আসলো? হাসরাত বলে, আমি স্বপ্নে দেখলাম যে আমার দাদা উপরে থাকতে থাকতে বোর হয়ে গেছে, সে একজন সঙ্গী খুঁজছে। অর্থাৎ তার বাবাকে বোঝাতে চাচ্ছে যে তার বাবার সময়ও শেষ হয়ে এসেছে, তাই এখন সে তার বাবার গদিতে বসবে। আর জমিদার হিসেবে সে নিজের প্রথম হুকুম দেয় কাজরিকে তার মেয়েকে জমিদার বাড়িতে ধরে আনার জন্য। সেটা শুনে কাজরি ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু কিছুই বলতে পারে না। হাসরাত বুঝে গিয়েছিল তার কথায় কাজ হবে না, তাই সে তার বাবাকে বলে কাজরিকে হুকুম দেওয়ার জন্য। কাজরি বুঝে উঠতে পারছিল না কি করবে। এরই মাঝে ফালাক তাকে বাচ্চা সামলানোর জন্য উপরে ডাক দিলে সে দৌড়ে চলে যায়। ফালাক মূলত তাকে বাঁচানোর জন্যই ডেকে নিয়েছে। সবাই চলে যাওয়ার পর দাদাশাই হাসরাতের গালে কষে একটা চড় মারে। এরপর বলে, আমি সেই মানুষ যে কিনা একটা সামান্য প্রশ্নের জন্য নিজ হাতে নিজের বাবাকে মেরেছি। তুমি কি আমার ভালোবাসাটাকে আমার দুর্বলতা ভাবছ? মনে রাখো, যে নিজের বাবাকে মারতে পারে সে নিজের ছেলেকে মারতেও দ্বিধাবোধ করবে না। কথাটা শুনে হাসরাত বুঝে যায় তার আসলে একটু সাবধানে থাকা উচিত, কারণ সে যদি তার বাবাকে মারার কথা ভাবতে পারে তাহলে তার বাবাও তাকে মারার ষড়যন্ত্র করার ক্ষমতা রাখে। ওদিকে ফালাক কাজরিকে জিজ্ঞেস করে সে লাডুর ব্যাপারে কি ভাবছে, কারণ হাসরাতের মাথায় একবার যে ভূত চেপেছে সেটা তো সহজে বের হবে না। কাজরিও বুঝে উঠতে পারছিল না কি করবে। তখনই তার মাথায় একটা বুদ্ধি আসে। সে ফালাককে বলে, আমি কি লাডুকে এখানে নিয়ে আসবো? আপনার কাছে থাকলে আমার মেয়েটা সুরক্ষিত থাকবে। তখন ফালাক হেসে বলে, এটা তোমার ভুল ধারণা, এই বাড়িতে তো আমি নিজেই সুরক্ষিত না, তোমার মেয়ের সুরক্ষা নিশ্চিত করব কিভাবে? কাজরি তখন আর কিছুই বলে না, কারণ ফালাক যে সত্যি বলছে এটার প্রমাণ তো সে কিছুক্ষণ আগেই পেয়েছে। গুলু এসব অত্যাচার মানতে পারছিল না। বাড়ি ফিরে যখন সে ঝিমনিকে সব জানায় তখন ঝিমনি নিজেও লাডুর কথা ভেবেই খুব কষ্ট পায়। তারা সবাই ওই দুই জল্লাদের মৃত্যু কামনা করে। এখন সে দোয়া কবে কবুল হয় সেটাই দেখার পালা। সেই রাতে লাডুর কেমন যেন খুব অস্থির লাগছে, তাই সে ছুটে চলে যায় শানুদের বাড়ি। দাদাশাই তার মাকে অনুষ্ঠানের আগ পর্যন্ত বাড়ি ফিরতে নিষেধ করেছে, তাই এই কয়দিন লাডু জিন্দোদের বাড়িতেই থাকছিল। তবে আজকে তাকে এমন চিন্তায় দেখে শানু তাকে তাদের বাড়িতেই থেকে যেতে বলে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই কাজরি সেখানে আসে। মাকে দেখে লাডু দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। তবে কাজরির বিষণ্ণ চেহারা দেখে শানুর মনে একটু খটকা লাগে। সে তার মাকে বলে, আমার মনে হচ্ছে কাজরি মাসির কিছু একটা হয়েছে। কিন্তু বিন্দি তার কথায় গুরুত্ব দেয় না। সে মনে করে কাজে চাপে হয়তো কাজরি ক্লান্ত হয়ে গেছে। বাড়ি ফিরে কাজরি লাডুকে একটা লাল রঙের লেহেঙ্গা পরতে বলে। সে আজ তার মেয়েকে নতুন বউয়ের রূপে দেখতে চায়। সেটা শুনে লাডু বেশ অবাক হয়। সে তার মাকে বলে, আমাকে বউ সাজিয়ে কি করবে মা? আমার তো কোনো বর নেই, সে তো কবেই মরে গেছে। সেটা শুনে কাজরি বলে, একদিন না একদিন তো সবাইকেই মরতে হবে, হুকুম আসলে সেটা পূরণ করতে হয়। মায়ের কথার মাথা মুন্ডু লাডু কিছুই বোঝে না, তবুও কাজরির জিদের কারণে সে ড্রেসটা পরে। এরপর কাজরি তাদের দুজনের জন্য চা বানাতে চলে যায়। লাডু দুধের মালাই খেতে অনেক পছন্দ করে, তাই জিন্দো তার জন্য অনেকটা মালাই দিয়ে দিয়েছিল। সেটা দিয়ে কাজরি খুব যত্ন করে চা বানায়, কিন্তু চা নিয়ে যায় একটা কাপে। সেটা দেখে লাডু অবাক হয়ে বলে, মা, আমার চা কোথায়? কাজরি বলে, দুজনের জন্য এক কাপেই বানিয়েছি, ভাগাভাগি করে খেয়ে নেব। এরপর কাজরি নিজ হাতে তার মেয়েকে খুব সুন্দর করে সাজিয়ে দেয়। তারপর চায়ের কাপটা এগিয়ে দিলে লাডু সেটা থেকে মন ভরে মালাই খেতে শুরু করে। চা খেতে খেতে হঠাৎ করেই তার কেমন যেন অস্বস্তি লাগে। তার দম বন্ধ হয়ে আসছিল, সে যন্ত্রণায় ছটফট করে, কিন্তু তার মা চুপচাপ সেগুলো দেখে যায়। দেখতে দেখতে কাজরির চোখের সামনে লাডু মৃত্যুর কোলে ঝলে পড়ে। আসলে কাজরি ওই চায়ের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল, যাতে তার মেয়েকে হাসরাতের ভোগের শিকার হতে না হয়। এরপর সে নিজেও ওই চা খেয়ে তার মেয়ের লাশটাকে ঢেকে রওনা হয়ে যায় জিন্দোদের বাড়ির উদ্দেশ্যে। তাকে দেখে জিন্দোরা অবাক হয়ে যায়, তবে তারা কিছু বুঝে ওঠার আগেই কাজরি জিন্দোর কোলেই শেষ বিদায় জানায়। বিনা আর জিন্দো এই ঘটনা দেখে ভীষণ ভয় পেয়ে যায়, হাউমাউ করে কাঁদতে শুরু করে। জমিদারের অত্যাচারের কারণে কাজরি যে এত ভয়ঙ্কর একটা ডিসিশন নেবে এটা তারা কখনো ভাবেওনি।
এরই মাঝে হাসরাত গুল্লুকে পাঠায় কাজরি আর লাডুকে ডাকার জন্য। গুল্লু তার কথা মতো গ্রামে গিয়ে এই অবস্থা দেখে ভীষণ ভয় পায়। সে তাড়াহুড়ো করে হাসরাতকে সে বিষয়টা জানালে সে নিজেও হতবাক হয়ে যায়। ফালাক আড়াল থেকে তাদের কথাগুলো শুনছিল। খবরটা শুনে সেও ভীষণ কষ্ট পায়। এদিকে হাসরাত দৌড়ে চলে যায় তার বাবার কাছে। খবরটা শুনে দাদাশয়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে হাসরাতকে বলে, আমি নিষেধ করেছিলাম কোনো বাড়াবাড়ি করো না, কিন্তু তুমি তো আমার কথা শুনতেই চাইলে না। এখন দেখো কি পরিণাম হলো এর। ডিএসপি যদি একবার বুঝতে পারে তোমাকে আর আস্ত রাখবে না। এর মাঝে দেখা যায় গুল্লু কোনো একটা সরকারি নম্বরে ফোন করে কথা বলে, কিন্তু ফোনটা সে কাকে করে বা কেন করে সেটা আমরা পরে জানতে পারবো। পরদিন সকাল হতে না হতেই ডিএসপি তার দলবল নিয়ে পৌঁছে যায় কাজরিদের বাড়িতে। তারা একে একে গ্রামের সবার বয়ান নিচ্ছিল এবং আজকে তারা কাজরি এবং তাদের মেয়ের বয়ান নিতে চেয়েছিল, কিন্তু সেখানে গিয়ে দেখে তারা তো সুইসাইড করে নিয়েছে। পুলিশ গ্রামের লোকদের কাছে তাদের মৃত্যুর কারণ জিজ্ঞেস করলে কেউই ঠিকভাবে বলতে পারে না। ডিএসপি তার টিমকে কাজরি এবং তার মেয়ের লাশটাকে দ্রুত ফরেন্সিকে পাঠিয়ে 1 ঘন্টার মধ্যে পোস্টমর্টেম রিপোর্ট তৈরি করতে বলে। এদিকে দাদাশাই গুল্লুকে নিয়ে কাজরির জানাজার অনুষ্ঠানে যাচ্ছিল। তখনই হঠাৎ একজন পাহারাদার এসে তাকে জানায় গ্রামে ডিএসপি এসেছে, আর এবার দাদাশাইকে অ্যারেস্ট করার জন্য সম্পূর্ণ রেডি হয়ে এসেছে। কথাটা শুনে দাদাশাই ভীষণ ঘাবড়ে যায়। তার ভয় লাগছিল যে কাজরিদের মৃত্যুর দোষটা ডিএসপি তার ঘাড়ে না চাপিয়ে দেয়। সে দ্রুত হাসরাতকে ডেকে নিয়ে বাড়ি থেকে বের হয়। ওদিকে ডিএসপি গ্রামের সবার কাছ থেকে বয়ান দেওয়ার চেষ্টা করে, কিন্তু কেউই তাদের মুখ দাদাশাইয়ের বিরুদ্ধে খুলতে রাজি না। সেটা দেখে ডিএসপির খুবই রাগ হয়। তখন জিন্দো তাকে বলে, এদের কোনো দোষ নেই, এরা ভাগ্যের কাছে বাধ্য। আপনার চেয়ার পরিবর্তন হয়ে যাবে, কিন্তু এই গ্রামের মানুষের ভাগ্য কখনো পরিবর্তন হবে না। সেটা শুনে ডিএসপি বুঝে যায় দাদাশাইয়ের ভয়ে কেউ মুখ খুলবে না, তাই সে সেখান থেকে চলে যায় দাদাশাইকে পাকড়াও। দাদাশাইয়ের হাসরাতরা যখন গাড়ি নিয়ে পালাচ্ছিল তখনই ডিএসপি তার টিমকে নিয়ে তাদের পথ আটকায়। এরপর হাসরাতকে আলাদা ডেকে নিয়ে যায় কথা বলার জন্য। ডিএসপি তাকে বলে, সেদিন হসপিটালে তোমার সাথে ঠিকভাবে কথা বলা হয়নি, তাই ভাবলাম এখন বলি। হাসরাত হেসে বলে, আপনার যা জিজ্ঞেস করার সব কিছু জিজ্ঞেস করেন, কোনো সমস্যা নেই। তাকে এভাবে হেসে কথা বলতে দেখে তার বাবার ব্লাড প্রেশার হাই হতে শুরু করে। সে মনে মনে বলতে থাকে, এই হাসরাত ছেলেটা নিজেও ফাঁসবে, আমাকেও ফাঁসাবে। ওদিকে ডিএসপি তাকে জিজ্ঞেস করে সে রাতে সে কিসের শিকার করতে গিয়েছিল। হাসরাত ঘাবড়ে গিয়ে বলে, আমি তো ভেবেছিলাম আপনি হসপিটালের বিষয়ে কথা বলবেন। তখন ডিএসপি বলে, হ্যাঁ সেটাই তো বলছি। এখন হসপিটালে তোমার সাথে আমার কেন দেখা হয়েছিল, কি হয়েছে তোমার সাথে, সেটাও তো রেকর্ডে লিখতে হবে নাকি। হাসরাত তখন বেশ ঘাবড়ে যায়। সেটা দেখে ডিএসপি বলে, কি তুমি কি তোমার বাবার কাছ থেকে শুনে তারপর উত্তর দিতে চাও? তোমার বাবাও কি সেই রাতে তোমার সাথে ছিল? হাসরাত বলে, না না, একাই ছিলাম। ডিএসপি জিদ ধরে বসে যে আজ সে হাসরাতের মুখ থেকে সত্যিটা বের করেই ছাড়বে। সে তাকে বলে, কোন দিন পুলিশের হাতে মার খেয়েছ? হাসরাত বলে, না, ছোটবেলায় একবার বাবার হাতে মার খেয়েছি, তাছাড়া আর কখনো খাইনি। সেটা শুনে ডিএসপি বলে, পুলিশের হাতে মানুষ তখন মার খায় যখন সে মিথ্যা বলে। হাসরাত বলে, আমি তো কখনোই মিথ্যা বলি না, আমার বাবা আমাকে মিথ্যা বলা শেখায়নি। সেটা শুনে ডিএসপি বলে, তার উত্তর তো দাদাশাই নিজেই দেবে। এরপর সে হাসরাতকে নিয়ে পুলিশের গাড়িতে বসাতে বলে দাদাশাইকে ডেকে পাঠায়। ছেলেকে নিয়ে যেতে দেখে দাদাশাই ডিএসপিকে জিজ্ঞেস করে, তুমি ওকে কোথায় নিয়ে যাচ্ছ? তোমার কাছে কি কোনো ওয়ারেন্ট আছে? ডিএসপি বলে, সাধারণ জিজ্ঞাসাবাদের জন্য কোনো ওয়ারেন্ট লাগে না। তখন দাদাশাই তাকে হুমকি দেয় যে সে উপর মহলে ডিএসপির কমপ্লেইন করে দেবে। সেটা শুনে ডিএসপি বলে, ওপরে তো আপনি অলরেডি কথা বলেই রেখেছেন, এখন আমরা নিচে বসে একটু কথা বলি। দাদাশাই তখন বুঝে যায় তার হুমকিতে সে ভয় পায় না। আর কি করার, সেও ডিএসপির সামনে বসে তার প্রশ্নের উত্তর দেওয়া শুরু করে। অন্যদিকে ফালাক যুগ্নির রুমে গিয়ে দেখে সে হাউমাউ করে কাঁদছে। কাজরি আর লাডুর মৃত্যুর শোকটা সে মানতে পারছে না, কারণ তারা যুগ্নির ভীষণ কাছের, আর ওই মহলে তো একমাত্র কাজরিই ছিল যে তার খোঁজ রাখত। তখন ফালাক তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়, তাকে বলে, কেঁদো না, যার কারণে কাজরি মারা গেছে সেও বেশি দিন বাঁচবে না। ওদিকে ডিএসপি দাদাশাইকে জিজ্ঞেস করে যে, আপনি তো কাজরিকে জমিদার বাড়ির অনুষ্ঠান পর্যন্ত সেখানেই থাকতে বলেছিলেন, তাহলে সে হঠাৎ করে বাড়ি গেল কেন? তার মেয়েকে আনার জন্য? শুনেছি আপনার ছেলেই তাকে পাঠিয়েছিল। কথাটা শুনে দাদাশাইও এবার বেশ টেনশনে পড়ে যায়। তার মনে হচ্ছিল নিশ্চয়ই হাসরাত এই বিষয়গুলো ডিএসপিকে বলেছে। সে এদিক সেদিকের কথা বলে বিষয়টা সামাল দেওয়ার চেষ্টা করে, কিন্তু ডিএসপি কোনো কথাই বিশ্বাস করে না। সে দাদাশাইকে থানায় নিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে তার কাছে একটা চিঠি আসে যেখানে তার লিখিত ট্রান্সফার অর্ডার ছিল এবং তাকে ওই মুহূর্তেই আইজিকে রিপোর্ট করতে বলা হয়েছে। ডিএসপি তখন বাধ্য হয়ে দাদাশাইকে ছেড়ে দিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়।
তবে যাওয়ার আগে তার টিমকে বলে, তোমরা রেকর্ডে লিখে রাখবে দাদাসাহেব বাড়িতে রেইড করার সময় সে বাড়িতে ছিল না, আর হাসরাত পুলিশকে দেখে পালিয়েছে। তার কথা শুনে দাদাসাহেব অবাক হয়ে যায়। সে জিজ্ঞেস করে, নতুন কোনো খেলা খেলছো? ডিএসপি বলে, কোনো খেলা খেলছি না, খেলা তো আপনি খেলছেন, তবে মনে রাখবেন সুযোগ পেলে আমিও কিন্তু বেশ ভালোই খেলতে পারি। তখন দাদাসাহেব তাকে সরাসরি হুমকি দেয়, তার বিরুদ্ধে কোনো গেম খেলার আগেই সে ডিএসপিকে দুনিয়া থেকেই সরিয়ে দেবে। এই বলে সে হাসরাতকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর ইন্সপেক্টর ডিএসপিকে জিজ্ঞেস করে, আপনি চলে গেলে এই কেসের কি হবে? ডিএসপি বলে, আমি কখনো কোনো কেস ছেড়ে দিই না, এটাও ছাড়ব না, একদিন না একদিন ঠিক আসবো, আশা করি সেদিন আমার মুখোমুখি দাঁড়াতে লজ্জা লাগবে না। আসলে ডিএসপিও খুব ভালো করেই জানে ইন্সপেক্টর দাদাসাহের সাথে জড়িত, এই কারণেই সে কথাটা বলে। তার কথা শুনে ইন্সপেক্টর লজ্জা পেয়ে যায়। এরপর ডিএসপি সেখান থেকে রওনা হয়ে যায় আইজি অফিসের উদ্দেশ্যে। ওদিকে হাসরাত বাড়ি ফিরেই জুগনিকে সেখান থেকে তাড়িয়ে দিতে চায়। তখন তার বাবা গিয়ে আটকায় এবং বোঝায় যে তাদের বিরুদ্ধে জ্বলতে থাকা আগুন এখনও নেভেনি, তাই হাসরাত যেন সঠিক সময়ের জন্য অপেক্ষা করে। হাসরাতও তখন তার বাবার কথাটা মেনে নেয়। সেই রাতে দাদাসাই জুগনিকে নিয়ে পৌঁছে যায় জিন্দোর বাড়িতে, যাতে তার মন একটু ভালো হয়। তাকে দেখে জিন্দোরা সবাই খুশি। এর মাঝে ফাকিরা আর বাণী আসে। বাড়ির সামনে অনেক লোকজন দেখে বাণী বলে, বাইরে অপেক্ষা করো, আমি গিয়ে দেখি। ফাকিরা তার কথা মতো সেখানে দাঁড়িয়ে থাকে, আর বাণী ভিক্ষুক সেজে পৌঁছায় জিন্দোর বাড়িতে। সে এত ভালো অ্যাক্টিং করে যে কেউ বুঝতেই পারে না সে ভিক্ষুক না। বাণী সব কিছু দেখে ফাকিরাকে এসে জানায় বাড়ির ভেতরে দাদাসাই। সেটা শুনে ফাকিরা খুব টেনশনে পড়ে যায়। ওদিকে দাদাসাই কথায় কথায় জিন্দোকে বলে, কাজটি চলে যাওয়াতে আমি নিজেও খুব কষ্ট পেয়েছি, যদি কোনো প্রবলেম থাকতো আমাকে বলতো, এরকম করার কি দরকার। সে আসলে এসব কথা বলে জিন্দোর রিয়াকশন বোঝার চেষ্টা করছে, কিন্তু জিন্দোরা কেউ কোনো রকম রিয়্যাক্ট করে না। এরই মাঝে দাদাসাহের চোখ পড়ে বিনার দিকে। সে বলে, বাচ্চাটা মাশাল্লাহ। সে বাচ্চাটার নাম জিজ্ঞেস করলে জিন্দো বলে, আমানত। অবশ্য নামটা ওই বাচ্চার সাথে একদম মিলেছে, কারণ সে তো তাদের কাছে আমানতই। এরপর দাদাসাই হতাশ হয়ে বলে, কাজটি বেঁচে থাকাকালীন আমার অনেক খেদমত করেছে। মাঝে মাঝে ভাবি, আমার ছেলের সাথে যদি ওর মেয়েটার বিয়ে দিতাম তাতেও বা কী ক্ষতি হতো। জুগনির তো হাসরাতের সাথে বিয়ে দিয়েছি, অন্তত এতে কাজরি আর ওর মেয়েটা বেঁচে থাকতো। তার কথা শুনে জিন্দো অবাক হয়, এ তো ভূতের মুখে রাম রাম। এরপর দাদাসাই সবাইকে তাদের বাড়ির অনুষ্ঠানে নিমন্ত্রণ জানায় আর সেখান থেকে চলে যায়। দাদাসাই যাওয়ার পর ফাকিরাও সেখান থেকে চলে যেতে শুরু করে। এরই মাঝে শানু বাইরে বেরিয়ে দূর থেকে ফাকিরাকে দেখে। ওদিকে ফাকিরা শানুকে না দেখলেও তার মনে হয় কেউ যেন তাকে ডাকছে। তখন বাণী বলে, এটা তোমার ভুল ধারণা। একথা বলে সে ফাকিরাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর জিন্দোরা এটা নিয়ে টেনশন করতে শুরু করে যে দাদাসাইয়ের কথা মতো আদৌ ফাকিরাকে ডাকা ঠিক হবে কিনা। তখন বিনা বলে, একবার ডাকা উচিত, পরে কোনো সমস্যা হলে সবাই মিলে সামাল দেওয়া যাবে। সেটা শুনে শানু এক্সাইটেড হয়ে বলে, তাহলে কালকে সকালে গিয়ে ওকে নিয়ে আসবো? তখন বিনা বলে, আমরাও তোমার সঙ্গে যাব। পরদিন সকালে দাদাসাই বাড়ির সবাইকে সতর্ক করে দেয় যে অনুষ্ঠানে জিন্দো এবং ফাকিরাও আসবে, তাই কেউ যেন কোনো ঝামেলা না করে। সে মূলত হাসরাতকে বলছিল কথাটা। হাসরাত তার কথা শুনে একটু বিরক্ত হয়, কিন্তু মেনেও নেয়, না হলে আবার বিপদে পড়তে হবে। ওদিকে জিন্দোরাও আসে মাজারে ফাকিরার কাছে। তাদেরকে দেখে ফাকিরা এসে জিজ্ঞেস করে, কি হয়েছে, ঠিক আছে সব? জিন্দো বলে, হ্যাঁ সব ঠিক আছে। তখন ফাকিরা শানুকে দেখে বলে, কি হয়েছে তোমার, তোমার মুখটা শুকনা কেন? তার কথা শুনে শানু একটু অপ্রস্তুত হয়। সে বলে, কিছু হয়নি তো, অনেক দূর হেঁটে এসেছি তো, টায়ার্ড। সেটা শুনে ফাকিরা হন্তদন্ত হয়ে বলে, ভেতরে এসো, একটু আরাম করো, আমি তোমার জন্য চা বানাচ্ছি। শানুকে দেখার পর ফাকিরার মুখে এত অদ্ভুত উজ্জ্বলতা ফুটে ওঠে, তবে তার ওয়াইফ বিনাও যে সেখানে ছিল সেদিকে ফাকিরা খেয়ালই করে না। এরপর সে সবাইকে ভেতরে নিয়ে গিয়ে বসায় এবং চা বানাতে চলে যায়। তখন বিনাও ফাকিরার পেছন পেছন যায়, তবে ফাকিরা সেটা নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। সে বলে, তুমি এখানে কেন এলে, ওদের সাথে যাও। তখন বিনা তাকে জিজ্ঞেস করে, তুমি সবার কথা জিজ্ঞেস করলে আমাকে করলে না কেন? ফাকিরা বলে, জিন্দোকে জিজ্ঞেস করা আর তোমাকে জিজ্ঞেস করা তো একই, এ আর এমন কি? তখন বিনা বলে, এই একই কথা শানুও তোমাকে জিজ্ঞেস করেছিল, কিন্তু তোমার উত্তর তো তখন এরকম ছিল না। তখন আর ফাকিরা কোনো উত্তর দেয় না। এদিকে শানু জিন্দোকে বলে, আমার একটা কথার উত্তর দাও, যে আপন না তাকে এত আপন লাগে কেন? তার কথা শুনে জিন্দোর চোখে জল আসে। শানু সেটা দেখে ঘাবড়ে গিয়ে বলে, আমি কি ভুল কিছু বলে ফেললাম? জিন্দো বলে, তুমি ভুল কিছু বলনি, কিন্তু উত্তরটা আমার কাছে নেই। মন আর মাথার লড়াইয়ে কেউ জিততে পারে না। তাদের কথার মাঝেই পীর সাহেব আসে। জিন্দোকে দেখে সে হতবাক হয়ে যায়। তখন এক নতুন কাহিনী সামনে আসে। মূলত এই পীর সাহেব, যার নাম মাহো, সে ছোটবেলা থেকেই জিন্দোকে ভালোবাসত। জিন্দোও তাকে খুব ভালোবাসত।
কিন্তু পারিবারিক দ্বন্দ্ব আর বাবার অতিরিক্ত ঋণের কারণে বাধ্য হয়ে নিজে থেকে ২০ বছর বড় ব্যক্তিকে তাকে বিয়ে করতে হয়। সেদিন মাহু তাকে আটকানোর চেষ্টা করেছিল, তবে জিন্দোর কিছুই করার নেই। তার ইচ্ছে অনিচ্ছার কোনো দামই ছিল না। টাকার বিনিময়ে একরকম বিক্রিই করে দেওয়া হয়েছিল। জিন্দো চলে আসার আগে মাহুকে বলে সে যেন অন্য কারোর সাথে নিজের জীবন সাজায়, কিন্তু মাহুর পক্ষে সম্ভব হয়নি। বরং সে দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর ইবাদতে মনোনিবেশ করে। তবে আজ জিন্দোকে সামনে দেখে হতবাক হয়ে যায় সে। এতদিন পর এভাবে নিজের ভালোবাসার মানুষটাকে দেখবে সে ভাবতেও পারেনি। সে জিন্দোর কাছে জানতে চায় ফাকিরা তার কি হয়। জিন্দো বলে ভাই। সে মাহুকে জিজ্ঞেস করে তোমার এই অবস্থা কেন। জিন্দোর মুখে পীর সাহেবের নাম শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ তারাও তো পীর সাহেবের নাম জানত না। মাহু তখন ইমোশনাল হয়ে পড়ে, তবে পরক্ষণেই নিজেকে সামলে নেয়। সেখান থেকে যাওয়ার সময় ফাকিরা জিন্দোকে বলে সে পীর সাহেবকে কি করেছে নে। জিন্দো কোনো উত্তরই দেয় না, বলে ছোটবেলার বন্ধু। ফাকিরা তখন অবাক হয়ে বলে তুমি তো আগে কখনো বলনি, তোমার মনে পড়ে না তোমার বন্ধুর কথা। জিন্দো বলে মনে পড়তো, কিন্তু মুখে আনতাম না। এসব কথা বলতে বলতে গ্রামের উদ্দেশ্যে রওনা হয় তারা। ওদিকে বালির বিয়ের তারিখ কাছেই চলে এসেছে। গুলো ভেবে রাখে বিয়ের কয়েকদিন আগেই শহরে যাবে, তাহলে সব অনুষ্ঠানে অংশ নিতে পারবে। কিন্তু আনফর্চুনেটলি দাদাশাহী অনুষ্ঠানের সব দায়িত্ব তার ঘাড়ে দেয়, যে কারণে সে যেতে পারবে না। তবে সে ঝিমনি আর তার মায়ের জন্য ড্রেস, সাজগোজের জিনিস সব কিছু কেনে। সেগুলো পেয়ে ঝিমনি ভীষণ খুশি। এর কিছুদিন পর জমিদার বাড়ির অনুষ্ঠানে জিন্দো তার পুরো পরিবার সহ যায়। সেখানে ফাকিরাও ছিল। তাকে দেখে দাদাশাহী খুশি হয়ে তাকে বলে আমার কথার সম্মান রক্ষা করার জন্য ধন্যবাদ। অনুষ্ঠান শুরু হলে দুই বউ একে একে তাদের বাচ্চাদের নিয়ে আসে। এরপর একে একে দোলনায় শুইয়ে দিয়ে দোল খেতে শুরু করে। এটা তাদের গ্রামের একটা রীতি। সবাই খুব খুশি ছিল। এরই মাঝে আমানত গিয়ে হাসরাতের আঙুল ধরে বসে। হাসরাত অবাক হয়ে যায়। তখন তার বাবা বলে আমাদেরই তো আত্মীয়, একটু কোলে নিয়ে আদর করো। হাসরাত তার কথা মতো বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করতে থাকে। বাচ্চাটাকে কোলে নিয়ে হাসরাতের মনে একটা অদ্ভুত ফিলিং কাজ করে, তবে কারণটা সে জানে না। সেটা দেখে জিন্দোরা মনে মনে খুশি। আসলে রক্ত ঠিকই তার রক্তকে চেনে। রাতে বাড়ি ফিরে জিন্দোরা এসব নিয়ে কথা বলছিল। এরই মাঝে শানু ছাদে ফাকিরার কাছে যেতে গিয়ে শোনে বিনা ফাকিরাকে জিজ্ঞেস করছে তোমার জীবনে আমার জায়গাটা কোথায়। ফাকিরা বলে তুমি আমার স্ত্রী। তখন বিনা জানতে চায় তাহলে শানু কি। ফাকিরা বলে ছোটবেলার সঙ্গী, আমার সবচেয়ে সুন্দর স্মৃতি, আর সেই স্মৃতির ঘরে অন্য কারো জায়গা নেই। সেটা শুনে বিনা জিজ্ঞেস করে যদি কখনো সেই স্মৃতি মুছে যায় তাহলে। ফাকিরা বলে তখন ধরে নেবে ফাকিরাও পৃথিবী থেকে মুছে গেছে। তার কথা শুনে শানুর চোখে জল চলে আসে। সে আড়াল থেকেই চুপচাপ বের হয়ে যায়। তবে ফাকিরার কথাগুলো শুনে বিনার খুব রাগ হয়, আর হওয়াটাই স্বাভাবিক। পৃথিবীর কোন মেয়েই বা তার স্বামীর ভাগটা কাউকে দিতে পারবে। ওদিকে জিন্দো চলে যাওয়ার পরেও মাহু তাকে ভুলতে পারছে না। সে আনমনে তার কথাই ভাবছে। আরেকদিকে ফাকিরার কথা ভেবে শানু রাতের ঘুম হারাম করে দিয়েছে। সেটা দেখে বিন্দি বলে আজকে জিন্দো আমাকে একটা প্রস্তাব দিয়েছে, সে ফাকিরার দ্বিতীয় বিয়ে করাতে চায়। তখন শানু স্পষ্ট জানিয়ে দেয় সে এটা করবে না। ফাকিরার স্মৃতিতে সে যে একমাত্র মানুষ হয়ে আছে এটাই যথেষ্ট, অধিকার পাওয়ার দরকার নেই। তখন তার মা কথা বাড়ায় না। পরদিন সকালে দাদাশাহী ঘর থেকে বেরোনোর সাথে সাথেই হাসরাত তাকে গুলি করে দেয়। তবে গুলিটা তার গায়ে লাগে না। দাদাশাহী ভীষণ ভয় পায়। হাসরাত বলে আসলে বন্দুকে জং লেগে গিয়েছিল, তাই চাকরদেরকে পরিষ্কার করতে দিয়েছিলাম। নিশ্চয় ওরা এর মধ্যে গুলি রেখে দিয়েছে। তবে দাদাশাহী বুঝতে পারছিল যে এটা কোনো অ্যাক্সিডেন্ট না, ইচ্ছে করেই হয়েছে। বাবা ছেলের সব ঝামেলায় বেচারা গুল্লু ফেসে যায়। দাদাশাহী ভয়ে তাকে কখনোই কাজ ছাড়া করত না, যে কারণে সে বালির বিয়ের জন্য শহরেও যেতে পারছে না। এরই মাঝে হঠাৎ একদিন তার মায়ের শরীর খুব খারাপ হয়ে যায়। ঝিমনি গ্রামের ডক্টরের কাছ থেকে ওষুধ এনে খাইয়ে দিলে একটু সুস্থ হয়। তবে গুল্লু চাচ্ছিল মাকে শহরে ভালো ডক্টর দেখাতে, সেটাও সম্ভব হচ্ছে না। তাই সে দাদাশাহীর কাছে চলে যায় পারমিশনের জন্য, আর ঝিমনিকে বলে তার ফিরতে একটু লেট হবে। জমিদার বাড়িতে যাওয়ার পর দাদাশাহী গুল্লুকে জিজ্ঞেস করে তুমি কি মৃত্যুতে ভয় পাও। গুল্লু অবাক হয়ে বলে সবাই ভয় পায়। তখন দাদাশাহী বলে সে যদি বুঝতে পারে কেউ তাকে মারতে চাচ্ছে কি করবে সে। গুল্লু বলে তাকে আমি আগে মেরে ফেলব। সেটা শুনে দাদাশাহী বলে তাহলে হাসরাতকে মেরে ফেলো। তার কথা শুনে গুল্লু চমকে ওঠে। না দাদাশাহী, আমি পারবো না। দাদাশাহী বলে আমি জানি তুমি নিজ হাতে করতে পারবে না। ছোটবেলা থেকে মানুষ করেছ, কিভাবে মারবে, কিন্তু এমন কিছু করতে হবে যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। গুল্লু কিছুই বুঝতে পারে না। তখন দাদাশাহী বলে তুমি শুধু ফাকিরার সাথে ওর ঝগড়া বাঁধিয়ে দাও। সেটা শুনে গুল্লুর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কিন্তু হুকুম পালন করা ছাড়া আর কিছুই করার নেই। তাই সে হাসরাতকে গিয়ে জানায় সেদিন তার উপর ফাকিরাই হামলা করেছে। সেটা শুনে হাসরাত রেগে বলে ধরে নাও ওর শেষ দিন। ওদিকে শানু আর ফাকিরা মনের আনন্দে খেলা করছে।
এতদিন পর ফাকিরাকে কাছে পেয়ে শানু ভীষণ খুশি। তবে বিনা একদমই পছন্দ করছিল না, তাই সে একটা বুদ্ধি খাটায়। সেও শানু আর ফাকিরার সাথে ধরাধরি খেলতে চায় এবং কন্ডিশন দেয় যে তাদের মধ্যে যে ফাকিরাকে আগে ধরতে পারবে ফাকিরা তার হয়ে যাবে। শানু খেলতে চাচ্ছে না, কিন্তু ফাকিরার কথা এসে সে রাজি হয়। আসলে ফাকিরাও চাচ্ছিল শানু তাকে ধরুক, আর এই সুবাদে অন্তত সে তার ভালোবাসার মানুষটিকে পেয়ে যাক। যাই হোক, খেলা শুরু হয়। বিনা তার সর্বশক্তি দিয়ে ফাকিরাকে ধরার চেষ্টা করে, কিন্তু শানু কিছু দূর গিয়েই থেমে যায়, কারণ সে কখনোই ফাকিরাকে এভাবে চায়নি। তবে সেটা সে বিনাকেও বোঝাতে পারছে না। ওদিকে গুল্লু কোনোভাবে দাদাসাইকে বোঝানোর চেষ্টা করছিল যে সে যে কাজটা করছে সেটা ঠিক না। যদি হাসরাতের হাতে ফাকিরা মারা যায় কি হবে? দাদাসাই বলে, যদি হাসরাতের হাতে ফাকিরা মারা যায় তাহলে তুমি অন্য কাউকে দিয়ে হাসরাতকে মেরে ফেলবে, আর দোষটা এমনভাবে চাপাবে ফাকিরা আগে হাসরাতকে মেরেছে, তারপর কেউ একজন তাকে মেরে ফেলেছে। আর যদি ফাকিরার হাতে হাসরাত মারা যায় তাহলে তো ভালোই, প্রথমে সে হাসরাতকে মারবে, তারপর তুমি ফাকিরাকে মারবে। এসব শুনে গুল্লুর হাত পা ঠান্ডা হয়ে যায়। ওদিকে শানুকে ফিরে আসতে দেখে জিন্দো অবাক হয়। সে শানুকে ডাকতে শুরু করে, কিন্তু শানু সেটা দেখেও সেখান থেকে পালিয়ে যায়। বিন্দি বুঝে যায় ইচ্ছাকৃতভাবে সব হয়েছে, তাই সে তার মেয়েকে সামলাতে যায়। এরই মাঝে ফাকিরা দৌড়াতে দৌড়াতে হাসরাতের গাড়ির সামনে পড়ে। হাসরাত থেকে মারার সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছে। তখন ফাকিরা বিনাকে বলে, তুমি এখান থেকে পালাও, যদি আমি বেঁচে থাকি ফিরে আসব, আর যদি না ফিরি শানুকে জিন্দোর খেয়াল রাখতে বলো। বিনা তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ফাকিরা কিছুই শোনে না। ওদিকে বিন্দি গিয়ে শানুকে জিজ্ঞেস করে, হেরে গেলে কেন? শানু বলে, আমি ফাকিরাকে এভাবে চাইনি, ফাকিরার উপর সবসময় প্রথম অধিকার তো বিনারই, আমি তো কখনোই পুরোপুরি তাকে পাবো না। ওদিকে হাসরাত ফাকিরাকে গুলি করতে গিয়ে দেখে তার বন্দুকে গুলি নেই। আসলে গুল্লু তাকে একটা খালি বন্দুক দিয়েছে, কিন্তু হাসরাত তো এত সহজে দমে যাওয়ার মানুষ না। সে গিয়ে ফাকিরার উপর ঝাঁপিয়ে পড়ে। দুজনের মধ্যে তুমুল লড়াই শুরু হয়। অন্যদিকে জিন্দো ফাকিরাকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাচ্ছে। এরই মাঝে জুগনি দৌড়ে এসে জানায় হাসরাত ফাকিরাকে মারতে এসেছে, আর দাদাসাই হাসরাতকে মারার প্ল্যান করেছে। জিন্দো ভীষণ ঘাবড়ে যায়। এদিকে মাহুরও মনে হয় কিছু একটা খারাপ হবে, তাই সে বাণীকে নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। তখন হাসরাত আর ফাকিরার মধ্যে লড়াই চলছে। আরেকদিকে জিন্দোরা পাগলের মতো তাকে খুঁজছে, কিন্তু কোথাও পাচ্ছে না। এরই মাঝে হাসরাত তার কাছে থাকা পিস্তলটা দিয়ে ফাকিরার উপর গুলি চালালে বিনা বাঁচাতে গিয়ে নিজেই জীবন দিয়ে দেয়। তখন ফাকিরা নিজের রাগ কন্ট্রোল করতে পারে না। সে তার কাছে থাকা চাকুটা হাসরাতের গলায় গেঁথে দিলে হাসরাত সেখানেই মারা যায়। এমন সময় জিন্দোরা আসে। সেখানকার কন্ডিশন দেখে জিন্দো হতবাক হয়। সে দ্রুত ফাকিরাকে সেখান থেকে পালাতে বলে, কিন্তু ফাকিরা জিন্দোকে ফেলে যেতে রাজি হয় না, কারণ সে জানত সে চলে গেলে দাদাসাহের লোকেরা জিন্দোদের উপর অ্যাটাক করবে। তবুও জিন্দো তাকে মেরে ধরে সেখান থেকে তাড়িয়ে দেয়। সে যে কোনো মূল্যে ফাকিরাকে বাঁচাতে চায়, কিন্তু সেটা আর সম্ভব হয় না। দুর্ভাগ্যবশত দাদাসাহের সামনে পড়াতে সে ফাকিরাকে মেরে ফেলে। এর মাঝে জিন্দো আর জুগনি সেখানে চলে আসে। তখন দাদাসাই তাদের দুজনকেও গুলি করে। সেগুলোতে জুগনি মারা গেলেও জিন্দো বেঁচে ছিল, তাই দাদাসাই গুল্লুকে জিন্দোকে মারার দায়িত্ব দিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। কিন্তু গুল্লু জিন্দোর উপর গুলি চালাতে পারে না। সেটা দেখে দাদাসাই তাকে মারার হুমকি দিলে সে জিন্দোকে গুলি করে দিয়ে চলে যায়। এরই মাঝে জুগনির ছেলেটা চিৎকার করে কেঁদে উঠলে ফালাকের মনের ভেতর কেমন মোচড় দিয়ে ওঠে। মনে হয় নিশ্চয়ই ভয়ঙ্কর কিছু হয়েছে। ওদিকে শানুরাও জিন্দোদের ফিরতে না দেখে খুব টেনশন করছে। সবশেষে গুল্লু হাসরাতের লাশটা বাড়িতে পৌঁছে দিয়ে দ্রুত নিজের বাড়িতে আসে, ঝিমনি আর মাকে নিয়ে শহরে যাওয়ার জন্য। কিন্তু বাড়িতে যে তার জন্য কী অপেক্ষা করছে সেটা তার জানা ছিল না। সেখানে যাওয়ার সাথে সাথেই ঝিমনি হাউমাউ করে কাঁদে, আর তাকে জানায় যে তার মা আর বেঁচে নেই, সে আর বিয়েতে যেতে পারবে না। এটা শুনে গুল্লুর পায়ের নিচ থেকে মাটি সরে যায়। ওদিকে দাদাসাই বাড়ি ফিরে দেখে ফালাক দুই বাচ্চাকে কোলে নিয়ে অপেক্ষা করছে। সে জিজ্ঞেস করে, কেন অপেক্ষা করছো? ফালাক বলে, এদের বাবার লাশের। কথাটা শুনে দাদাসাই অবাক হয়ে জিজ্ঞেস করে, কি করে জানলে? ফালাক বলে, তোমার বেঁচে থাকার মানেই হলো হাসরাত বেঁচে নেই। দাদাসাই বুঝতে পারে তার প্ল্যানিংয়ের ব্যাপারে ফালাক জেনে গেছে। ওদিকে জিন্দুদের কোনো খোঁজ না পেয়ে শানুর ভীষণ টেনশন হচ্ছে। এরই মাঝে গ্রামের একজন এসে জানায় সে হাসরাত আর ফাকিরার লড়াইয়ে দুজনেই মারা গেছে। কথাটা শুনে শানুর মাথায় আকাশ ভেঙে পড়ে। তৎক্ষণাৎ বেরিয়ে পড়ে ফাকিরার খোঁজে, আর বিন্দিরাও তার পেছন পেছন যায়। শানু খুঁজতে গিয়ে দেখে জিন্দু মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, আর তার পাশে ফাকিরার লাশটা পড়ে আছে। সৌভাগ্যবশত জিন্দু তখনও মারা যায়নি। আসলে গুল্লু সে সময় দাদাসাইকে বোঝানোর জন্য ফাঁকা জায়গায় গুলি করে রেখে সেখান থেকে চলে গিয়েছিল। শানু এসব দেখে ভীষণ ভয় পায়, পাগলের মতো কাঁদতে থাকে। এরই মাঝে মাহু আসলে তারা জিন্দুকে সামলে বাড়িতে যায়। এরপর জিন্দু সবার সাথে মিলে তার পুরো পরিবারের দাফনের ব্যবস্থা করে। এসবের কথা মনে পড়তেই জিন্দু ভয়ে চিৎকার করে ওঠে।
তখন শানু গিয়ে তাকে সামলায়। তার এমন সিচুয়েশন দেখে মাহুরও ভীষণ খারাপ লাগে, কিন্তু সে জিন্দোকে কাঁদতে দেয়, কারণ কাঁদলে মনটা হালকা হবে। তো সেই সময় জিন্দোর পরিবারের খুনের অপরাধে দাদাশাইকে গ্রেফতার করা হয়, কিন্তু পরবর্তীতে দাদাশাই তার পাওয়ার খাটিয়ে সমস্ত দোষ তার মৃত ছেলের ঘাড়ে চাপিয়ে জেল থেকে বের হয়। বেরোনোর পর সে আবারও তার আগের রূপে ফিরে আসে, বিবাহিত মেয়েদের জোর করে উঠিয়ে এনে জঘন্য রীতি শুরু করে। একদিন গুল্লু তার কথা মতো একটা কম বয়সী সুন্দরী মেয়ে তুলে নিয়ে আসে। দাদাশাই তাকে দেখে ভীষণ ইমপ্রেস হয়। এরপর যখন মেয়েটির স্বামীর ব্যাপারে জিজ্ঞেস করে, গুল্লু বলে মেয়েটার স্বামী খুব জেদি ছিল, তাই সে বাধ্য হয়ে তাকে মেরে ফেলেছে। সেটা শুনে দাদাশাই হতাশ হয়ে যায়, কারণ বিধবাকে তো আর রীতির সামিল করা যায় না, যে কারণে সে গুল্লুকে ওই মেয়ের সাথে বিয়ে করতে বলে। গুল্লু খুব টেনশনে পড়ে যায়, কারণ মা মারা যাওয়ার পর সে ঝিমনিকে তার জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার ডিসিশন নিয়েছিল। তবে কি আর করা, শুনতেই হবে। দাদাশাই ঠিক করে আজ থেকে 6 মাস পর তাদের বিয়ে হবে। বিন্দি এসে খবরটা যখন জিন্দোকে বলে, জিন্দো ডিসিশন নেয় সে দাদাশাইয়ের মুখোমুখি হবে। তবে জিন্দো আর আগের মতো নেই। শুরু থেকে আমরা যাকে সরকার বিবি নামে চিনে এসেছি সেই মূলত জিন্দো। আর সরকার বিবির সাহস সম্পর্কে তো আমরা অলরেডি জেনেই গেছি। সে গ্রামের ভেতর সবার আড়ালে সরকার বিবি হিসেবে গ্রামের লোকদের সুরক্ষা দেয়, আর কোনো বিপদ হলে জিন্দো নামের ডাকাত সেজে শত্রুদের উপর হামলা করে। এভাবেই জীবন চলছে। আর জীবনে সব হারানোর আর কিছুই ছিল না তার, তাই সেও মাহুর মতো নিজেকে সঁপে দিয়েছে। আর মাহু এটা ভেবে খুশি যে তার ভালোবাসার মানুষটা এখন চোখের সামনেই আছে। ততদিনে হাসরাতের ছেলেরাও বড় হয়ে যায়, তারা কেউই গ্রামে নেই, সবাই শহরে। তবে ফালাকের ছেলে জার্মান তার দাদা এবং তার বানানো রীতিনীতি মোটেও পছন্দ করে না। সে তো কখনো দাদাশাইয়ের সঙ্গে কথাই বলতো না, যে কারণে দাদাশাই প্রতিশোধ নেওয়ার জন্য যুগ্নির ছেলেকে নিজের বশে নেয়। সে যুগ্নির ছেলে শাহজাদকে কখনোই ফালাকের সাথে কথা বলতে দিত না, নিজের ছত্রছায়ায় মনের মতো করে বড় করে তুলত। দেখতে দেখতে 6 মাস যায়। গুল্লুর বিয়ে নিয়ে পুরো গ্রামে কথা শুরু হয়। দাদাশাইয়ের কথা মতো গুল্লু সত্যিই বিয়ে করে নেয়, কিন্তু বিয়ের পর যখন দাদাশাই সেই রীতি পালন করতে চায়, গুল্লু বাধা দেয়। সে বলে, আমি কথা দিয়েছি পরপুরুষ ওকে ছুতে পারবে না, তাই সে কথা রক্ষা করার জন্য আমাকে বাধ্য হয়ে আপনার বিরুদ্ধে যেতে হবে। দাদাশাই খেপে গিয়ে গুল্লুর গলা চেপে ধরে, কিন্তু পরক্ষণেই তার গুল্লুর বলা কথাগুলো মনে পড়ে যায় যে তাকে কেউ মারতে আসলে গুল্লু আগে তাকে মারবে। এটা মনে পড়তেই দাদাশাই থমকে যায়, আর গুল্লু তার ওয়াইফকে নিয়ে সেখান থেকে বের হয়। ফালাকি সব কিছু দূর থেকে দেখে। শ্বশুরকে একে একে সবার কাছে পরাজিত হতে দেখে তার বেশ ভালোই লাগছে, কিন্তু দাদাশাইয়ের রাগ কোনোভাবেই কমে না। এরই মাঝে তার পছন্দের নাতি শাহজাদ আসে। তাকে দেখে দাদাশাই সমস্ত রাগ ভুলে যায়। অদ্ভুত ব্যাপার হলো, শাহজাদকে দেখতে হুবহু হাসরাতের মতোই, আর শুধু চেহারা না, তার স্বভাব চরিত্র তার মতোই ছিল, অথবা বলা যায় বাবার থেকেও কয়েক ধাপ উপরে। বাড়ি ফেরার সাথে সাথে সে তার সৎমায়ের সঙ্গে ফ্লার্ট করতে থাকে। ফালাক বিরক্ত হয়ে চলে যায়। ওদিকে গুল্লু নতুন বউকে নিয়ে সরকার বিবির কাছে দোয়া চাইতে যায়। বিয়ের রাতে গুল্লুকে সেখানে দেখে জিন্দো বেশ অবাক। তখন গুল্লু জানায় সে তার ওয়াইফকে জমিদার বাড়ির রীতি থেকে বাঁচিয়েছে। জিন্দো খুবই খুশি হয়। নতুন বউকে বরণ করার জন্য সবাই মিলে গান বাজনা করে। এসব দেখে জিন্দোর ফাকিরার বিয়ের কথা মনে পড়ে, কত আনন্দের ছিল। কিন্তু কিছু মানুষরূপী শয়তানের কারণে আজ এই অবস্থা। এরই মাঝে শাহজাদ হঠাৎ শহর থেকে কিছু একটা খবর নিয়ে ওই রাতেই রওনা হয়ে শহরে যায়। যাওয়ার পথে সরকার বিবির বাড়িতে আনন্দ দেখে তার মনে কৌতূহল জাগে। তখন সে তার সম্পর্কে জানতে পারে। কিছুদিন আগেও দাদা সে জিন্দোকে দেখার দোয়া চেয়েছিল। সরকার বিবি দোয়া করা মাত্রই জিন্দো সেখানে চলে এসেছে। কথাটা শুনে শাহজাদ ভীষণ অবাক হয়। সে জানত জিন্দো মারা গেছে, তাহলে মরা মানুষ কিভাবে ফিরে এলো? পরদিন সকালে গুল্লু গিয়ে তার দুঃসাহসের জন্য দাদাশয়ের কাছে ক্ষমা চায় এবং জানায় তার অর্থাৎ গুল্লুর ওয়াইফ রাতে কোথাও পালিয়ে গেছে। গুল্লু যেহেতু এত বছর সততার সাথে জমিদার বাড়িতে কাজ করেছে, দাদাশয় তাকে ক্ষমা করে দেয়। ওদিকে জিন্দো আর মাহু বসে কথা বলছে। তখন জিন্দো জানায় সে দাদাশাইয়ের অত্যাচার আর সহ্য করবে না, জমিদার বাড়িতে ঢুকে দাদাশাইয়ের উপর প্রতিশোধ নেবে। মাহু তাকে বোঝায় এটা খুবই বিপজ্জনক, জিন্দোকে নিজের প্রাণও হারাতে হতে পারে। কিন্তু জিন্দো সেসবের পরোয়া করে না। এদিকে শাহজাদ তার পূর্বপুরুষের ছবি দেখছে। দাদা এসে বলে, এত মনোযোগ দিয়ে কি করছো? শাহজাদ বলে, এখানে পরপর 3 জনের ছবি আছে, 4র্থ জনের অপেক্ষা করছে, খুব দ্রুত সেও পৌঁছে যাবে। কথাটা শুনে দাদা সে রেগে গিয়ে তার গালে কষে এক চড় বসিয়ে দেয় আর বলে সে যদি ভুলেও এমন কথা মাথায় আনে তাহলে পরিণতি খুব খারাপ হবে। এমন সময় ফালাক জানায় জার্মান তার ওয়াইফকে নিয়ে বাড়ি ফিরছে। শাহজাদ তাকে এয়ারপোর্টে রিসিভ করার জন্য যেতে চায়। সে দাদাশয়কেও যেতে বলে, কিন্তু তখনই হঠাৎ গুল্লু জানায় গ্রামে নতুন বিয়ে হয়েছে, তাই আর দাদাশাই যেতে চায় না। সে শাহজাদ আর ফালাককে পাঠায়। যাওয়ার সময় শাহজাদ তার দাদাকে বলে যে জিন্দো তো মারা গিয়েছিল, কিভাবে বেঁচে উঠল, আর তার বাবাই বা কিভাবে মারা গেল।
আসলে তার দাদা তার নাতিকে তার গ্রামের সব কথাই বলেছে, শুধু বাবার মৃত্যুটা বলেনি। তাই শাহজাদের মুখে এমন কথা শুনে দাদাশাই বেশ ঘাবড়ে যায়। তারা এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হয়। গুল্লু নতুন বউকে জমিদার বাড়িতে নিয়ে আসে। দাদাশাই নেশা করে নাচতে শুরু করে, কিন্তু সে টেরও পায় না যে তার আনন্দের মাঝে জিন্দোরা লুকিয়ে লুকিয়ে জমিদার বাড়িতে ঢুকছে। একদিকে মুখোশধারী দল খুব কৌশলে জমিদার বাড়ির ভেতরে ঢুকছে, অন্যদিকে জমিদার নিজেই আনন্দে আসছে। আনন্দ করতে করতে যখনই নতুন বউর ঘুমটা তোলে, বেচারার আত্মা কেঁপে উঠছে, কারণ সে আর কেউ না, বরং জিন্দো। চিৎকার করে গুল্লুকে ডাকতে থাকে সে, কিন্তু গুল্লু সাড়া দেয় না, বরং বাইরে দাঁড়িয়ে অন্যান্য পাহারাদারকে পাহারা দিচ্ছিল যাতে তারা ভেতরে না আসে। আসলে গুল্লুর মহলে ফিরে যাওয়া এবং দাদার কাছে ক্ষমা চাওয়াটা সম্পূর্ণই জিন্দোর প্ল্যান, যাতে গুল্লু সুযোগ বুঝে তাদেরকে জমিদার বাড়িতে ঢোকার প্ল্যান করে দিতে পারে। জিন্দো দাদাকে বলে, তুমি আমাকে দেখতে চেয়েছিলে না, দেখো আমার দোয়া কবুল করার জন্য আল্লাহর ইচ্ছায় আমি নিজেই তোমার সামনে এসেছি। দাদাশাই বুঝতে পারে সরকার বিবি আর কেউ না, বরং জিন্দোই ছিল। দাদাশাই বাঁচার জন্য চিৎকার করে, কিন্তু কেউ বাঁচাতে আসে না। জিন্দোর কাছে হাত জোর করে ক্ষমা চায়। জিন্দো কোনো কথাই শোনে না, আর একটা কোপ দেয় তার পায়ে। চাইলে গলাও কেটে ফেলতে পারত, কিন্তু সে চাচ্ছিল তিল তিল করে মারবে। গুল্লু ছুটে আসে দাদাশাইকে বাঁচাতে, কিন্তু জিন্দোর লোকেরা আটকে দেয়। এটাই অবশ্য প্ল্যানের অংশ। জিন্দো তাকে বলে, তাড়াতাড়ি গাড়ি বের করো, তোমাদের দাদাশাইকে হাসপাতালে নিতে হবে। কিন্তু গুল্লু তখনও চুপচাপ দাঁড়িয়ে থাকে, কারণ দাদাশাইয়ের হুকুম ছাড়া তো সে কারো হুকুম মানে না। সেটা দেখে দাদাশাই বলে সে যেন দ্রুত চলে যায় গাড়ি বের করতে। এরপর জিন্দো দাদাশাইকে টানতে টানতে বাইরে নেয়, আর তারপর গুল্লু তাকে নিয়ে যায় হাসপাতালে। অন্যদিকে শাহজাদ যখন জার্মানকে আনতে যাচ্ছিল, তখন তার কাছে বারবার কল আসে। ব্যাপারটা ফালাকের কাছে একটু সন্দেহ লাগে। সেই ব্যাপারে শাহজাদের কাছে জিজ্ঞেস করে, তবে শাহজাদ বিষয়টা অ্যাভয়েড করে। ওদিকে হসপিটালে জিন্দো দাদাশাইয়ের সাথে দেখা করতে গেলে দাদাশাই হুমকি দেয় সে জিন্দোকে মেরে ফেলবে। জিন্দো বলে, মেরে ফেলো, কোনো সমস্যা নেই, জীবন্ত লাশকে আর কি মারবে। জিন্দো যেহেতু এদিকে ব্যস্ত, তাই বিন্দি আমানতকে সরকার বিবি সেজে সবার সামনে যেতে বলে। তার দোয়া কবুল হোক বা না হোক, অন্তত মানুষের আস্থা তো বজায় থাকবে। জিন্দোকে নিয়ে সবার খুব টেনশন হচ্ছে। শানু বাইরে অপেক্ষা করে। তখন মাহু এসে বলে, কি দরকার ছিল এত সাহসের? শানু বলে, সে তো আমাদের কথা শোনে না, আর আপনিও তার উপর রাগ দেখিয়ে চলে গিয়েছেন, তাই আপনার কথাও শুনবে না। এর কিছুদিন পর দাদাশাইকে হসপিটাল থেকে রিলিজ করে দেওয়া হয়। বাড়ি ফিরেই সে গুল্লুকে জেরা করতে শুরু করে যে সে সেদিন যে চিৎকার করে সাহায্য চাচ্ছিল, কেন গুল্লু আসেনি। গুল্লু বলে, আমি বুঝতে পারিনি আপনি বিপদে আছেন, আমি ভেবেছি হয়তো আপনি মেয়েটার সাথে সময় কাটাচ্ছেন, তাই আর ডিস্টার্ব করিনি। এদিকে ফালাক ফেরার পথে দুই ছেলেকে নিয়ে সরকার বিবির কাছে দোয়া চাইতে যায়। জিন্দো হুবহু হাসরাতের চেহারা দেখে হতবাক হয়ে যায়। এরপর যখন ফালাক তাকে জানায় শাহজাদ জুগনির ছেলে, জিন্দো আরও বেশি অবাক হয়। তার মনে ভয় হচ্ছে যে বাবার চেহারার মতো বাবার আচরণ যেন সে না পায়। কিন্তু জিন্দোর জানা ছিল না এই ভয় অনেক আগেই সত্যি হয়েছে। জিন্দোকে নিয়েও শাহজাদ আজে বাজে কথা বলতে শুরু করে। ফালাক তাকে সামলে নিয়ে সেখান থেকে তখন চলে যায়। তবে জিন্দোর যতটুকু বোঝার বুঝে গিয়েছে। পরদেশে জুগনির কবরে গিয়ে পাগলের মতো কাঁদতে থাকে, আর আফসোস করে জুগনির ছেলেটা তার বাবার মতো কেন হলো। সে তো চাইলেও জুগনির ছেলের ওপর প্রতিশোধ নিতে পারবে না। এসব ভাবতে ভাবতে তার শরীর খারাপ হয়ে গেলে শানু বাড়িতে নিয়ে আসে। ওদিকে শাহজাদ তার দাদার কাছে গিয়ে জিজ্ঞেস করে, জিন্দো বেঁচে আছে কিনা। দাদা সে বুঝে যায় শাহজাদ সবকিছু জেনে এসেছে, তাই সেও বলে বেঁচে আছে। তখন শাহজাদ তার সাথে দেখা করার জন্য জিদ ধরে বসে। যত যাই হোক, তার খালা বলে কথা, তার উপর জিন্দোর এত সাহসের কথা শুনে সে তো আগে থেকে ইমপ্রেস। জার্মানের ওয়াইফ প্রেগনেন্ট, তারা বসে বাচ্চার ব্যাপারে কথা বলছে। জার্মানের ওয়াইফ যখন জানতে পারে জমিদার বাড়িতে শুধুমাত্র ছেলে হওয়ার রীতি আছে, সে অবাক হয়ে যায়। এরই মাঝে শাহজাদ গিয়ে তাদের কথার মাঝে বলে, গ্রামের বউ তুমি, গ্রামের রীতি বলে তো একটা কথা আছে। সেটা শুনে জার্মান বলে, আমার কথার মধ্যে কথা বলতেই শোনা, আমার পছন্দ না। আসলে সে শাহজাদকে পছন্দ করত না। সেটা বুঝতে পেরে সে বলে, তুমি কি আমার সাথে বিরোধিতা করতে চাও? ভুলে যেও না, আমাদের চাচাও কিন্তু বিরোধিতা করতে চেয়েছিল, কিন্তু সে বেঁচে নেই। বিরোধিতা শুধু একজনকেই মানায়, আর সেটা হলো জিন্দো। তার কথা শুনে জার্মানের ওয়াইফ হতবাক হয়ে যায়, কিন্তু শাহজাদের সেসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। এদিকে ফালাক জার্মানদের অতীতের সব বলে, কিভাবে তার বাবা আর দাদা মিলে তাদের দাদি, বড়মা এবং অন্যান্যদের উপর অত্যাচার করেছে। সবটা শুনে জার্মানের ওয়াইফ বলে উঠছে, এরা কি মানুষ? আমি এখানে থাকতে পারবো না। তখন জার্মান তাকে আশ্বস্ত করে যে তার টেনশনের কোনো কারণ নেই, সে সবসময় তার ওয়াইফকে প্রোটেক্ট করবে। পরদিন সকালে দেখা যায় জমিদার বাড়িতে পুলিশ এসেছে। যদিও পুলিশ নিয়ে দাদার কোনো টেনশন নেই, তবে গুল্লু জানায় বিষয়টা এবার আলাদা। সেটা শুনে দাদা চিন্তায় পড়ে যায় যে শাহজাদ আবার কোনো ঝামেলা করেনি তো। এরই মাঝে সে পুরনো ডিএসপি সেখানে আসে, যে কিনা আবারও ট্রান্সফার হয়ে ওই গ্রামে এসেছে। আর এখন সে ডিএসপি নয়, আইজি। তাকে দেখে দাদার গলা শুকিয়ে যায়,
আইজি তার কাছে জানতে চায় যে গতদিন তার অ্যাক্সিডেন্ট কিভাবে হলো আর তার সাথে যে মেয়েগুলো ছিল তারা কারা। সেটা শুনে দাদা বুঝে যায় আইজি এবারও ভালোভাবেই হোমওয়ার্ক করে এসেছে। এখন সে কি বলবে বুঝতেই পারছে না। ঘাবড়ে গিয়ে বলে হসপিটালের নার্স ছিল ওরা। আইজি অবাক হয়ে বলে নার্সটা বধূবেশে এসেছিল। সেটা শুনে দাদাশাহী আরও অপ্রস্তুত হয়ে যায়। সেটা বুঝতে পেরে আইজি আর কথা বাড়ায় না। এরপর দাদাশাহী গুল্লুকে পাঠিয়ে দেয় শাহজাদকে ডাকার জন্য। গুল্লু গিয়ে যখন শাহজাদকে বিষয়টা জানায় তখন সে খুবই ভয় পেয়ে যায়। কিন্তু কেন তা আমরা একটু পরেই জানতে পারবো। ওদিকে আইজি হাসরাতের মৃত্যু নিয়ে দাদাশাহীকে নানা রকম প্রশ্ন করে। রিপোর্ট অনুযায়ী হাসরাত সবাইকে মেরে ফেলেছে, এরপর ফাকিরার আগের মাথায় তাকে খুন করেছে। তার মৃত্যুর ঠিক আগে হাসরাত ফাকিরাকে মেরে ফেলে। কিন্তু আইজি পোস্টমর্টেম রিপোর্টগুলো চেক করার পর জানতে পারে ফাকিরার আগেই হাসরাত মারা যায়, আর যুগ্নিও মারা গেছে হাসরাতের পর। তাহলে একজন মৃত মানুষ কিভাবে অন্যদের মারে? দাদাশাহী সব কথা অ্যাভয়েড করে। তখন আইজি জিজ্ঞেস করে শুনলাম জিন্দু নাকি অনেক মানুষকে মেরে ফেলেছে। সেটা শুনে দাদাশাহী বলে কিন্তু পুলিশ তাকে ধরতে পারেনি। সেটা শুনে আইজি বলে পুলিশ তো আপনাকেও ধরতে পারেনি। দাদাশাহী তখন খুব কনফিডেন্সের সাথে বলে যদি পুলিশ আমার বিরুদ্ধে কোনো প্রমাণ পায় তাহলে আমাকে ধরে নিয়ে যাক। তখন আইজি বলে এখন তো সরাসরি অ্যাকশন নেওয়ার পালা। দাদাশাহী অনেক ঘাবড়ে যায়। শাহজাদ সব কিছু শুনছিল, কোনো রিয়্যাক্ট করে না। আসলে সেদিন শাহজাদ শহরে কোনো কাজে যায়নি, গিয়েছিল আইজির সাথে দেখা করতে। সে একটা মেয়ের সাথে প্রেমের অভিনয় করছিল, তাকে হাসিল করার জন্য তাকে বিয়েও করেছে, কিন্তু ভোগ করার পর এখন আর অস্বীকার করতে চাচ্ছে, ঠিক তার বাবার মতো। কিন্তু তার বাবা যেমন গ্রামের মেয়েদের ভোগ করে পার পেয়ে গেছে, শাহজাদ বেচারা সেই সুযোগ পায় না। মেয়েটা পুলিশের কমপ্লেন করে দিলে আইজি তাকে ডাকে এবং সতর্ক করে দেয় সে যেন মেয়েটাকে স্বীকার করে, না হলে তার সাথে ভয়ঙ্কর কিছু হবে। তবে এসবের কোনো কিছুই শাহজাদ তার দাদাকে বলে না। সেখান থেকে আইজি সোজা চলে যায় সরকার বিবির কাছে। সেখানে গিয়ে জিন্দুর ব্যাপারে জিজ্ঞেস করে। সরকার বিবি জানায় জিন্দু যদি কাউকে খুন করেও থাকে সেটা অন্যায় না, ইনসাফের জন্য করেছে। তাই তার উপরে প্রশ্ন তোলার আগে যেন অন্যদের ব্যাপারটাও খতিয়ে দেখা হয়। সরকার বিবির কথা শুনে তার সন্দেহ হচ্ছিল সেই হয়তো জিন্দু, তাই সে তার চেহারা দেখতে চায়। সৌভাগ্যবশত সে সময় সরকার বিবি সেজে আমানত বসেছিল, আর জিন্দু আড়াল থেকে তাদের উপর নজর রাখছিল। তো সরকার বিবি হিসেবে অন্য কাউকে দেখে আইজি হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। এরই মাঝে শাহজাদের ওয়াইফ তার বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। শাহজাদ সেখান থেকে চলে যেতে বলে তাকে স্পষ্ট জানিয়ে দেয় সে কোনোভাবে মেয়েটাকে অ্যাকসেপ্ট করবে না, কিন্তু মেয়েটাও নাছরবান্দা, স্বীকৃতি না নিয়ে কোথাও যাবে না, প্রয়োজনে নিজের জীবন দেবে। সেটা শুনে শাহজাদ বলে ঠিক আছে, তাহলে তোমাকে মরতে সাহায্য করব। এই বলে সে মেয়েটাকে টেনে নিয়ে যায়। তখনই ফালাক এসে আটকায়। শাহজাদের উপর শুরু হয় তার সন্দেহ। তবে এখন পুরো বিষয়টা জানার পর সে নিজেও হতবাক। সে শাহজাদকে আটকাতে থাকে, কিন্তু শাহজাদ তার কথা শুনে না। তখন জার্মান এসে তাকে পিস্তলের ভয় দেখায় এবং তার ভাবিকে মায়ের সঙ্গে বাড়ির ভেতরে পাঠায়। ফালাক মেয়েটাকে নিয়ে গিয়ে দাদাশাহীর সঙ্গে পরিচয় করিয়ে দেয় আর সব কিছু বলে। সবটা শুনে দাদা নিজেও হতবাক হয়ে যায়। এ তো তার হাসরাতের থেকেও 2 ধাপ এগিয়ে। তবে প্রতিবারের মতো ফালাক আর চুপ থাকে না। শ্বশুরকে বলে এই মেয়ে যদি আদালতে গিয়ে কোনো উল্টাপাল্টা বয়ান দেয় তখন আপনি আর আপনার নাতনি কি করবেন? এটা ভেবে দাদাশাহী ভীষণ ঘাবড়ে যায়, কারণ এমনিতেই তো ঝামেলা, আবার যদি এই মেয়েকে নিয়ে কোনো ঝামেলা হয় আর বাঁচার উপায় নেই। তাই সে শাহজাদকে জোর করতে থাকে ওই মেয়েটাকে স্বীকৃতি দেওয়ার জন্য। তখন মেয়েটা জানিয়ে দেয় সে শাহজাদের বাচ্চার মা হতে চলেছে। শাহজাদ বেচারা তখন আর কিছুই করতে পারে না। তাই সবাই মিলে নতুন বউ এবং নতুন সন্তানের আগমনের অনুষ্ঠান করতে শুরু করে। এরপর শুরু হয় অনুষ্ঠান। সে অনুষ্ঠানে সরকার বিবি এবং তার সঙ্গীদেরকেও ডাকা হয়। সেখানে আমানতও ছিল। সরকার বিবি যখন তাকে সবার সাথে পরিচয় করিয়ে দেয় তখনই শাহজাদের কুনজর পড়ে। সরকার বিবি সেটা লক্ষ্য করে ঠিকই, কিন্তু কিছুই বলে না। বাড়ি ফিরে তার মাথায় শুধু ওই বিষয়টাই ঘুরপাক খায়। সে আমানতকে ওই বাড়িতে নিয়ে ভুল করেছে। সে বুঝতে পারছিল না কি করবে। তখন শানু বলে তুমি গিয়ে সত্যিটা জানিয়ে দাও, আর কোনো উপায় নেই। কিন্তু জিন্দু রাজি হয় না, ভয় পাচ্ছিল সত্যিটা জানলে দাদা হয়তো মেরেই ফেলবে। তাই সে দোয়া করতে থাকে যাতে কোনো প্রবলেম না হয়। ওদিকে দাদা টের পেয়ে যায় তার নাতি অন্য কোনো দিকে নজর দিচ্ছে। তাই সে সরাসরি জিজ্ঞেস করে কে মেয়েটা, বলো, বিয়ে করিয়ে দিচ্ছি। শাহজাদ রাজি হয় না, কারণ এক ফুলে তো তার মন বসে না। তার কথা শুনে দাদা ভীষণ খুশি। জার্মানকে দিয়ে তো কোনো আশা নেই। তো শাহজাদ যখন তাকে জানায় তার আমানতকে ভালো লেগেছে, দাদা সে তৎক্ষণাৎ তাকে তুলে আনার জন্য রাজি হয়। সেটা শুনে গুল্লুর অনেক রাগ হয়, তবে সে কোনো রিয়্যাক্ট করে না। কিন্তু জিন্দোর বাড়ির মেয়েকে তো আর এমনিতে তুলে আনা যায় না। তাই সে পরদিন সকালে ভদ্রভাবে জিন্দোর বাড়িতে গিয়ে শাহজাদের সাথে আমানতের বিয়ের প্রপোজাল দেয়। এটা শুনে জিন্দোর মাথায় আকাশ ভেঙে পড়ে। সে বুঝতে পারছিল না কি করবে। তাই সে দাদাশাহীকে ফিরিয়ে দেয় আর বলে আগামীকাল জমিদার বাড়িতে গিয়ে আপনার সাথে কথা বলবো। দাদাশাহী বাড়িতে ফিরে যায়। এখন আর জিন্দোর কাছে সত্যি বলা ছাড়া উপায় নেই।
তাই সে পরদিন দাদার কাছে গিয়ে সত্যি কথা বলার জন্য জমিদার বাড়িতে যায়। তাকে দেখে দাদা বলে, তুমি যা বলবে সব মানব, কিন্তু এই প্রস্তাবে না করবে না। শাহজাদ আমার নাতি হওয়ার পাশাপাশি তোমার ভাগ্নেও। তখন জিন্দো বলে, আপনার এই মহলে অনেক গোপন রহস্য আছে। সবচেয়ে বড় রহস্যের চাবিকাঠি রয়েছে আমার বাড়িতে। দাদা সে তার কথার মাথামুন্ডু কিছুই বোঝে না। জিন্দো বলে, সেদিন রুকনা মারা যায়নি, জিন্দো বাঁচিয়ে নিয়েছিল, আর আমানত রুকনারই মেয়ে। কথাটা শুনে দাদা যেন আকাশ থেকে পড়ে। জিন্দোকে বলে, এক্ষুনি মেয়েটাকে মেরে ফেলো, কাউকে কিছু জানতে দেবে না। জিন্দো তার কথায় কোনো পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। এত বড় একটা ধকল দাদার বৃদ্ধ শরীর সহ্য করতে পারে না, সে অসুস্থ হয়ে যায়। বাড়ি ফিরে জিন্দো বিন্দিকে বলে আমানতকে দ্রুত মাহুর কাছে পাঠিয়ে দিতে, না হলে দাদা হয়তো নিজেই মারবে। দাদা একটু সুস্থ হতে না হতেই শাহজাদ আবারও এসে আমানতের জন্য জিদ করে। দাদা তাকে জানিয়ে দেয় এই বিয়ে হবে না, এর বদলে শাহজাদ যা চাবে তাই পাবে। কিন্তু শাহজাদ নাছোড়বান্দা, একবার তার মাথায় যে ভূত চাপে সেটা না নামা পর্যন্ত তার শান্তি নেই। এরপর একদিন একটা মেয়ে এসে জিন্দোকে বলে শাহজাদ জোর করে আমানতকে তুলে নিয়েছে। সেটা শুনে জিন্দো ভীষণ রেগে যায়। তৎক্ষণাৎ দাও নিয়ে বের হয়ে যায় শাহজাদকে মারতে। এরই মাঝে গুল্লু এসে সবকিছু দাদাশাইকে জানালে সে নিজেও বেশ ঘাবড়ে যায়। চরিত্রহীন হলেও এত বড় অনর্থ দেখতে তার পক্ষে সম্ভব না। সে গুল্লুর সাহায্য নিয়ে বাইরে আসে আর তাকে হুকুম দেয় যেন ওই মেয়েটাকে মেরে ফেলে। কিন্তু গুল্লু কিছু করার আগেই জিন্দো সেখানে চলে আসে। সে দাদাশাইদের প্রাণে মেরে ফেলার ভয় দেখায়, চলে যায় শাহজাদকে মারতে। জীবনে প্রথমবার জিন্দোকে দেখে শাহজাদ অবাক হয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই জিন্দো তাকে গুলি করে মেরে ফেলে আর আমানতকে নিয়ে সেখান থেকে বের হয়। এরপর সে নিজেই পুলিশের কাছে যায়। কয়েকদিন পর দাদা জেলের জিন্দোর সাথে দেখা করতে যায়। সেখানে গিয়ে বলে, তুমি যেরকম জেলের 4 দেওয়ালে আটকে, আমিও আজ পর্যন্ত রীতিনীতি জেলে আটকে ছিলাম, কিন্তু আজ আমি সেই জেল থেকে মুক্তি চাই। তোমার এবং তোমার পরিবারের সাথে আমি অন্যায় করেছি, কোনোদিনও ক্ষমার যোগ্য না, তারপরেও ক্ষমা চাই, যদি পারো ক্ষমা করে দিও। নিজের উপর ভীষণ আক্ষেপ ছিল, সে তার করা সব অন্যায়ের জন্য পস্তাচ্ছিল, হাত জোর করে ক্ষমা চায়। তখন জিন্দো বলে, কার কার কাছে ক্ষমা চাইবে? তুমি তো শুধু আমার সাথে অন্যায় করনি, অনেক মানুষ মরেও গেছে, কি করবে? তখন দাদা বলে, প্রয়োজনে সবার বাড়ি বাড়ি গিয়ে ক্ষমা চাবো, তবে সবার আগে তুমি ক্ষমা করে দাও। তুমি ক্ষমা না করলে আমি মরেও শান্তি পাবো না। সে জিদ করে সে আমানতকে তার বাড়িতে নিয়ে যাবে এবং তার বাড়ি থেকেই ধুমধাম করে তার বিয়ে দেওয়া হবে। কিন্তু জিন্দো তাতে রাজি হয় না। সে বলে, এখন অনেক দেরি হয়ে গেছে, আমার যা হারানোর সব হারিয়েছি, এখন তোমার যা অবশিষ্ট আছে সেগুলো সামলাও। তখন দাদাশাই বলে, আমি পুলিশকে জানিয়ে দিচ্ছি শাহজাদের মৃত্যুতে তোমার কোনো দোষ নেই, তোমাকে ছেড়ে দেওয়া হবে। তাকে এত আফসোস করতে দেখে শেষমেশ জিন্দো দয়া করে মাফ করে দেয়। গুল্লো অবাক হয়ে যায়, সে ভাবতেই পারছিল না সত্যি মাফ করতে পারবে। যাই হোক, এরপর সে সেখান থেকে দাদাকে নিয়ে যায়। ওদিকে জার্মানের ওয়াইফের ডেলিভারির জন্য তাকে হসপিটালে ভর্তি করা হয়। জার্মান অপারেশন থিয়েটারের বাইরে অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর নার্স এসে জানায় মেয়ে হয়েছে। সেটা শুনে সে ভীষণ খুশি, কিন্তু পরক্ষণেই পরিবারের কথা ভেবে মুখটা কালো হয়ে যায়। সে ভয় পাচ্ছিল দাদা সেই বিষয়টা জানার পর কেমন রিয়্যাক্ট করবে। ফালাকো বিষয়টা নিয়ে খুব টেনশন করছিল। পরদিন জিন্দোকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু তার শরীরের কন্ডিশন ভালো না। মরুভূমির মধ্য দিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ করেই অসুস্থ হয়ে যায়। দেখতে দেখতে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এমন সময় দেখে একদল কুকুর দাদাকে তাড়া করে বেড়াচ্ছে। আসলে জিন্দোকে জেলে পাঠানোর প্রতিশোধ নেওয়ার জন্য মাহুই তার দলবলকে কুকুরসহ পাঠিয়েছিল দাদার উপর হামলা করতে। কুকুরগুলো দাদার উপর অ্যাটাক করে তাকে শেষ করে দেয়। ওদিকে জিন্দো জীবনের শেষ মুহূর্তে তার পরিবারের কথা, বিশেষ করে কাজরির কথা ভাবে, কারণ কাজরির মৃত্যুর আগ মুহূর্তে বলেছিল, দাদা যখন মারা যাবে তখন আমাকে স্মরণ করো, তাহলে তোমার চোখ দিয়ে আমি দাদার মৃত্যু দেখতে পাবো। এসব ভাবতে ভাবতেই জিন্দো শেষ নিঃশ্বাস ত্যাগ করে। বালির ঝড় এসে ঢেকে দেয় তার শরীরটা। ওদিকে শানু কুড়াল হাতে তার সাহিত্য পালন করতে থাকে। আর এখানেই গল্পটা শেষ হয়ে যায়। সত্যি বলতে গল্পটা বড় হলেও একটা মুহূর্তের জন্য আমার মনে হয়নি এটা কোনো বোরিং কিছু। গল্পের প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।